বিসমিল্লাহির রহমানির রহিম। ব্লেসিং একাডেমিতে সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করবো আর কি, এটা হচ্ছে গতি আর কি। মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। গতি মূলত হচ্ছে এটা মানে ইম্পর্টেন্ট এই কারণে বলতেছি আর কি, যে এই চ্যাপ্টারটা থেকে মূলত যে জিনিসগুলো আসলে বইয়ে দেওয়া আছে এর বাইরে থেকে কোশ্চেন আসে। একটু বড় ব্যাপার হচ্ছে এটা। এবং এটা খুব মানে স্টুডেন্টদের জন্য কনফিউশন করে ফেলে। এই চ্যাপ্টারটা তোমরা এখন এসএসসি তে পড়বা, তারপর এই চ্যাপ্টারটা আবার গিয়ে এইচএসসি তে পড়বা। বুঝতে পারতেছো? এই চ্যাপ্টারটা আবার ইউনিভার্সিটিতে গিয়ে পড়বা। মানে তুমি যেখানে যাবে এখানে গিয়ে এটা পড়তে হবে আর কি। তারপরে যে মেডিকেল এডমিশন, ইউনিভার্সিটি এডমিশন, তো এডমিশন যত এডমিশন আছে সব এডমিশন এটা কাজে লাগবে। এবং এটা দিয়ে সবচেয়ে বেশি মানে ঘুরাইয়া পেঁচাইয়া কোশ্চেন দেওয়া যায়। বুঝতে পারতেছো? মানে কোশ্চেনটাকে ঘুরাইয়া পেঁচাইয়া আসলে দেওয়া যায় হচ্ছে এই চ্যাপ্টারটা থেকে আর কি। সব চ্যাপ্টার থেকে কোশ্চেন পেঁচানো যায় না। তো টিচাররা কি পছন্দ করে? টিচাররা পছন্দ করে যে একটা কোশ্চেনকে কত বেশি পেঁচাইয়া দেওয়া যায়, যারা একটু ক্রিটিক্যালি চিন্তা করে আর কি। তো এই চ্যাপ্টারটা থেকে হচ্ছে কোশ্চেনকে খুব বেশি পেঁচাইয়া দেওয়ার চেষ্টা করে আর কি। তো আমরা এই চ্যাপ্টারটা নর্মালি একটা চ্যাপ্টার আমরা বুঝছিলাম আর কি, যে 3টা লেকচারে শেষ করব। আমরা এই চ্যাপ্টারটা আর একটু বেশি লেকচার নিতে পারি আর কি। 3টার চেয়ে একটু বেশি লেকচার নিতে পারি। মানে এই জন্য কেউ বই পাওয়ার কোনো কারণ নাই, তবে একটা চ্যাপ্টার মানে একটা লেকচার বেশি দিব। মানে টোটাল যদি লেকচার হয় 4টা, তারপরে হচ্ছে তোমার একটা পরীক্ষা হবে, তারপরে একটা সমাধান হবে আর কি, এই টাইপের হতে পারে। তো দেখো যে আমরা এই চ্যাপ্টারটা শেষে আর কি স্থিতি এবং গতি, এই দুইটা জিনিস আমরা ব্যাখ্যা করতে পারবো। তো চ্যাপ্টারটা মূলত আসলে কি বলা আছে, গতির ইংরেজিটা হচ্ছে কি মোশন, ঠিক না? তো দেখো যে এখানে একজন ব্যক্তি সাইকেল নিয়ে যাচ্ছে, এটা তোমাদের বইয়ের শুরুতে দেওয়া আছে আগে পিকচারের মধ্যে। সাইকেল নিয়ে যাচ্ছে মানে কি, মানে এটা নির্দিষ্ট গতিতে যাচ্ছে নাকি? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? এটা নির্দিষ্ট হ্যাঁ। গতিতে যাচ্ছে মানে উনি গতিশীল। ঠিক আছে, আমি যদি একটা জায়গায় দাঁড়ায় এই জিনিসটা দেখতে থাকি, তাহলে আমি হচ্ছে স্থির। আমি একটা স্থির জায়গায় দাঁড়ায় যদি দেখি, মনে করো তোমার সামনে দিয়ে যাচ্ছে সাইকেল যাচ্ছে, তো তুমি এটা একটা স্থির জায়গায় দাঁড়ায় দেখতেছো। তুমি হচ্ছে কি, তুমি হচ্ছে তুমি হচ্ছে যেহেতু তুমি একটা স্থির জায়গায় দাঁড়ায় দেখতেছো, তুমি হচ্ছে স্থিতিশীল। আর তোমার সাপেক্ষে যেহেতু মানে লোকটা যাচ্ছে সাইকেল দিয়ে, তাহলে হচ্ছে এই লোকটা হচ্ছে কি গতিশীল, ঠিক না? গতিশীল। হ্যাঁ, জি এই ভাইয়া। জিনিসটা ক্লিয়ার। তারপর আমরা বিভিন্ন প্রকার স্থিতি এবং গতি জিনিসটাকে আমরা একটু বুঝতে পারছি। তারপর আর একটু পরে আমরা আরো ডিটেলস বুঝবো। বিভিন্ন প্রকার গতির মধ্যে আমরা পার্থক্য করতে শিখবো। এটা থেকে মনে রাখবে যে এই বিভিন্ন প্রকার গতির মধ্যে যে পার্থক্যটা শিখবো, এটা থেকে এমসিকিউ আসে মেডিকেলে। কোথায় এমসিকিউটা আসে? মেডিকেলে। মেডিকেল এমসিকিউ আসে, মেডিকেল এডমিশন টেস্টে বিশেষ করে আসবে আসবে। তারপর স্কেলার এবং ভেক্টর রাশি, এটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা জাস্ট এখান থেকে বেসিকটা শিখবো। স্কেলার এবং ভেক্টর দিয়ে হচ্ছে তোমাদের ইন্টারে যখন উঠবা, স্কেলার উপর ফিজিক্স একটা চ্যাপ্টারই আছে। শুধু স্কেলার ভেক্টর আর সরি ভেক্টর রাশির উপর ফিজিক্স কি আছে, একটা চ্যাপ্টারই আছে। তারপরে হচ্ছে ইন্টারে ও ভেক্টর রাশির উপর হায়ার ম্যাথ আর একটা চ্যাপ্টার আছে। হুম ভেক্টর রাশির উপর ফিজিক্সে একটা চ্যাপ্টার আছে, আবার হচ্ছে হায়ার ম্যাথে একটা চ্যাপ্টার আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার এই স্কেলার ভেক্টরের মেইন কনসেপ্টটা শিখবো, এবং এখান থেকে অঙ্কগুলো শিখবো। যখন এই অঙ্কতে ঢুকবো, মানে মেইনলি হচ্ছে কি এই অঙ্কগুলো এমন ভাবে শিখতে হবে। আমরা মূলত এখানকার ম্যাথ গুলো শিখবো হচ্ছে এই চ্যাপ্টারে, যে ম্যাথ গুলো আমাদের এইচএসসি তো আছে, আবার এইচএসসি এসএসসি দুইটা জিনিস আমাদের কভার করতে হবে। কারণ হচ্ছে যে এখানে কঠিন করে ম্যাথ দিতে পারে, তো তখন পরীক্ষাতে আমরা দেখে কনফিউশন হয়ে যাবো। এই জন্য একটু সময় দিতে হবে। গতি সম্পর্কিত রাশি সমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করতে পারবো। মানে গতি সম্পর্কিত রাশি যেমন আমরা অ্যাড করছি, যে বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বি স্কোয়ার ইউ স্কোয়ার, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস। তো এই রাশিগুলোর যে সম্পর্ক আমরা এটা ব্যাখ্যা করতে পারবো। একজন আনমিউট করা আছে, শিফা আক্তার, মিউট করো। তো বাধাহীন ভাবে পড়ন্ত
ও বাধাহীন মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি, যেমন আমরা বলতেছিলাম গ্যালিলিওর যে পরীক্ষাটা, তার বিভিন্ন পরীক্ষা উনি এগুলো বের করে হচ্ছে পড়ন্ত বস্তুর গতির বিভিন্ন সূত্র, এই জিনিসগুলো আমরা শিখবো এবং এগুলো আমরা প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে অ্যাপ্লাই হয় সেই জিনিসগুলো দেখবো। তারপর হচ্ছে আমরা আরো যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে লেখচিত্র, যে জিনিসটা সবচেয়ে সুপার ইম্পর্টেন্ট। লেখচিত্রটা এসএসসি তে তো বেশি ইম্পর্টেন্ট, আবার এইচএসসি তে ইম্পর্টেন্ট, আবার এটা আমাদের প্র্যাকটিক্যাল জীবনে যারা মানে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করবা আর কি, বুঝতে পারছো? ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করবা অথবা তোমার মনে করো ইউনিভার্সিটিতে পড়বা, এদের জন্য এই গ্রাফ গুলো মারাত্মক ভাবে কাজে লাগবে, মানে তুমি এই যে গ্রাফ শিখবা আর কি, ইউনিভার্সিটি পড়াশোনা করবা, এগুলো শিখবা আর কি। আর লাস্টে হচ্ছে আমাদের জীবনের উপর গতির প্রভাব। ঠিক আছে, এখান থেকে কিছু জ্ঞানমূলক বা অনুধাবন টাইপের প্রশ্ন আসবে বা এমসিকিউ আসবে ফাইনালের জন্য আর কি, এটা আমাদের কাজে লাগবে। সো আমরা কি কি শিখবো এই জিনিসগুলো বলে নিয়েছি আর কি, এখন আসলে আমরা মেইন টপিকস গুলোতে ঢুকে যাই। আমি একটু আস্তে আস্তে পড়াবো, মানে বই পাওয়ার কোনো কারণ নাই। তো স্থিতি এবং গতি বলতে আসলে দেখি যে আমরা যদি আমাদের চারদিকে তাকাই, তাহলে দেখবা যে তোমরা যে আমার মানে ক্লাসটা করতেছো আর কি, তোমরা যদি দেখবা কি যে তোমাদের সামনে যে যে কোনো একটা চেয়ারে অথবা বসে বা টেবিলে বসে বই খাতা নিয়ে তোমরা করতেছো আর কি। তো এই যে তোমার সামনে যে খাতাটা, কলম, টেবিলটা আছে, এগুলো কি অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে। কি অবস্থায় আছে? স্থির অবস্থায়। স্থির অবস্থায় আছে। আর অন্যদিকে হচ্ছে যে আমরা যখন কোনো বাসে চড়ি বা ট্রেনে চড়ি, হ্যাঁ, বা নৌকাতে চড়ি, তখন এই জিনিসগুলো হচ্ছে গতি অবস্থায় গতি। আছে। হ্যাঁ, তো এই গতি অবস্থায় যে আছে, ঠিক আছে, যে বাস, ট্রেন, ট্রাক, এগুলো হচ্ছে তোমার গতির উদাহরণ। তো এই জিনিসটা আমরা কেমনে বুঝি? আমি হুম, দাঁড়াও, এরকম একটা টার্ম দিচ্ছি। তো এই জিনিসটা আসলে আমরা কেমনে বুঝি? এই জিনিসটা আমরা বুঝি হচ্ছে এইভাবে যে, এই ফাউজা, এই জিনিসটা আমরা কেমনে বুঝি? ফাউজা তুমি টাচ করো না মোবাইলে, ইয়াতে টাচ করো না, মানে স্ক্রিনটাতে টাচ করো না। তো এই জিনিসটা আমরা কিভাবে বুঝি? এটা আমরা বুঝি হচ্ছে আমি দাঁড়ানো আছি স্থির অবস্থায়, তো আমার সাপেক্ষে কি হচ্ছে, বাসটা চলতেছে, ঠিক না? তাহলে কোনো কিছুর একটা বিষয়ের সাপেক্ষে, হ্যাঁ, এখন দুইটা বাস যদি সমান স্পিডে চলে, বা তুমি বাসের মধ্যে বসে রইছো, তো ঠিক আছে, তোমার পাশের সিটে আরেকজন মানুষ বসে আছে, বাসটা চলতেছে, কিন্তু পাশের সিটের মানুষটাকে তোমার কাছে কি মনে হইব? স্থির মনে হইব না? জি ভাইয়া। পাশের সিটের মানুষটা তো এমন না যে এই বাস থেকে আরেক সিটে আরেক গাড়িতে চলে যাবে বা পড়ে যাবে, সে তো তোমার সাথে স্থির অবস্থায় থাকবে। তাহলে হচ্ছে এই যে গতি এবং স্থিতি, এই জিনিসটা হচ্ছে কি একটা আরেকটার সাথে মানে তুলনা করে আসলে আমরা আইডেন্টিফাই করি। যেমন আমি যদি স্থির অবস্থায় থাকি, একটু আগে একটা উদাহরণ বলছিলাম যে তখন সাইকেলটা চলতেছিল বা তুমি দেখতেছো সাইকেলটা মুভ করতেছে, এটাকে বলতে হচ্ছে কি গতিশীল বা মোশন। হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে এটা আর কি। তো তারপর হচ্ছে আমরা আর একটু সামনের দিকে যাই, সেটা হচ্ছে যে তোমার প্রসঙ্গ কাঠামো বলতে এটা প্রসঙ্গ কাঠামো বলতে একটা বিষয় আছে আর কি, সেটা হচ্ছে তোমার যেমন গতি এবং স্থিতি যে জিনিসটা যেভাবে আসছে আর কি, এটা আসছে হচ্ছে প্রসঙ্গ কাঠামো থেকে। প্রসঙ্গ কাঠামো জিনিসটা হচ্ছে রেফারেন্স স্ট্রাকচার, ইংরেজিতে বলে রেফারেন্স, এটা আমরা একটু ডিটেলস দেখবো, এটা নিয়ে একটু টেনশন করার কারণ নাই, এটা ইন্টারে আছে। তুমি এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তোমার বিজ্ঞানী আইনস্টাইন যে আপেক্ষিক সূত্রটা আবিষ্কার করছে আর কি, যে আপেক্ষিকত সূত্রগুলো যে আবিষ্কার করছে, এগুলো প্রমাণ করছে হচ্ছে প্রসঙ্গ কাঠামো দিয়ে। কিরকম? যেমন আইনস্টাইন যে কথাগুলো বলছে আর কি, যে কোনো বস্তুর কোনো কিছুর ভর, ঠিক আছে না, স্থির না, এটা কি হয়? যদি গতিশীল হয় তখন ভর কি হয়? আমরা এমনি নর্মালি শিখছি কি ভর কি স্থিতি, স্থির, ঠিক না, 1 কেজি অলওয়েজ কি থাকবো, 1 কেজি থাকবো, ঠিক না? আমরা শিখছি যে দৈর্ঘ্য 1 মিটার, এটা অলওয়েজ কি থাকবো? আমার কথা কি শুনতেছো? জি ভাইয়া। আমরা শিখছি যে দৈর্ঘ্য দৈর্ঘ্য 1 মিটার, এটা অলওয়েজ কি থাকবো? 1 মিটারই থাকবো, ঠিক না? 1 মিটার একটা বস্তুর দৈর্ঘ্য তো কখনো চেঞ্জ হতো না, চেঞ্জ হইব? আমরা এখনো পর্যন্ত তো এটাই শিখছি যে 1 কেজি ভরের বস্তুর কি থাকবো, 1 কেজি থাকবে, ভর কি হইব না, চেঞ্জ হইব না, দৈর্ঘ্য কি হইব না, চেঞ্জ হইব না, সময় এই যে বলেন।
চেঞ্জ হবে না, এটা আমরা ফিক্স শিখছি আর কি। কিন্তু আইনস্টাইন কি করছে, সে দেখাইছে যে বস্তুর দৈর্ঘ্য যদি এটা চলতে থাকে আর কি তখন চেঞ্জ হয়। বুঝতে পারতেছ? বস্তুর ভর যদি একটা চলমান বস্তু থেকে যদি থাকে তখন এটা চেঞ্জ হয়। সে আরো দেখাইছে যে সময়ও যদি একটা চলমান বস্তুতে থাকে তখন এই জিনিসগুলো কি হয়, চেঞ্জ হয়। চেঞ্জ সেই হয়। জিনিসটা দেখাইতে গিয়ে যে জিনিসটা ইউজ করছে এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। একটু পরে আমি দেখাবো যে সে প্রসঙ্গ কাঠামো বলতে কি বুঝাইছে। বাট এই কনসেপ্টটা মাথায় রাখো আর কি, যে আনস্টাইনের যে আপেক্ষিকতার সূত্র, এই কনসেপ্টটা প্রমাণ করার জন্য প্রসঙ্গ কাঠামোটা কাজে লাগবে, এবং তোমরা এই চ্যাপ্টারটা পড়বা হচ্ছে ইন্টারভিউটা ফিজিক্স। এখন খেয়াল করো, আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি যে প্রসঙ্গ কাঠামো জিনিসটা আসলে কি, এটা হচ্ছে সহজ সংজ্ঞা। যে বস্তু বা পরিপাশের সাথে তুলনা করে আমরা কোনো বস্তুর অবস্থান স্থিতিশীল, গতিশীল নির্ণয় করি কিনা তাকে কি বলে? হ্যালো? প্রসঙ্গ কাঠামো প্রসঙ্গ বলে। কাঠামো বলে। কোনো বস্তু পরিপাশের সাথে তুলনা করে যদি আমরা স্থিতিশীল বা গতিশীল এটা নির্ধারণ করি কিনা এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো ধারণা থেকে খুব সহজেই স্থিতি এবং গতির ধারণা পাওয়া যায়। কিভাবে পাওয়া যায় দেখো, যে সময়ের সাথে পরিপাশের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না তখন ওই বস্তুকে কি বলে? স্থিতি বলে। কি বলে? সময়ের সাথে পরিপাশের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থান পরিবর্তন ঘটে না তাকে কি বলে? স্থিতিশীল বা স্থির স্থিতি বস্তু বলে। হ্যাঁ, আর সময়ের সাথে পরিপাশের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন ঘটে তখন ওই বস্তুকে কি বলে? গতি বলে। গতিশীল বস্তু বলে। বৈশিষ্ট্য বস্তু। এই জিনিসটা তুলে আমরা বলি যে কোনো কিছুর সাপেক্ষে যদি কোনো একটা বস্তু স্থির থাকে, যেমন আমার সাপেক্ষে আমি যে ল্যাপটপটাতে বসে পড়াচ্ছি তোমাদেরকে বা গ্রাফিক্স ট্যাবটাতে লিখতেছি, এই জিনিসগুলো এখন কি আছে, স্থির আছে, কোনোটা চলমান না, তো এগুলো হচ্ছে স্থিতিশীল। ঠিক না? আর এখন খেয়াল করো, আমি চোখে দেখতেছি যে এই প্যানটা এভাবে মুভ করতেছে, বুঝতে পারতেছো? তাহলে এটা কি? গতিশীল। বুঝতে পারছো? তো এই জিনিসটা হচ্ছে এরকম আর কি, যে স্থিতি এবং গতি এই জিনিসটা তোমার প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কি করা যায়, তোমার নির্ণয় করা যায়। ওকে, এখন আসি যে প্রসঙ্গ কাঠামো জিনিসটা আসলে কি। বুঝতে পারছো? এই যে দেখো, যেটা আসলে না পড়লে এগুলো হইতো, বাট আমি বুঝাইতেছি যে পরবর্তীতে ইন্টারে গিয়ে কাজে লাগবে, তখন হয়তো বা জিনিসটা বুঝবা না হয়তো বা। কারণ সবসময় যে মানে ভালো একজন টিচার তোমাদেরকে পড়াইবে এই জিনিসটার কোনো মানে সিউরিটি নাই, যে কেউ পড়াইতে পারে, তখন জিনিসটা বুঝতে পারবে না। কোনো বস্তু, খেয়াল করো ডেফিনিশনটা আসলে কি বলতে চাচ্ছে, যে কোনো বস্তুর গতি বর্ণনা করার জন্য যে ত্রিমাত্রিক সুনির্দিষ্ট স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করা হয় যার সাপেক্ষে বস্তুটির গতি বর্ণনা করা হয় তাকে কি বলে? প্রসঙ্গ কাঠামো বলে। যেমন এইখানে, প্রসঙ্গ কাঠামো বলে। হ্যাঁ দেখো, এটা হচ্ছে একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক। তো এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক মানে কি, এক্স এক্সিস আছে, ওয়াই এক্সিস আছে, আর এটা কি আছে, জেড এক্সিস আছে। এক্স এক্সিস, ওয়াই এক্সিস এবং জেড এক্সিস। তো এই এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এবং জেড এক্সিস এর সাপেক্ষে মনে করো এটা বিল্ডিং এর আর কি কর্নারটা যদি চিন্তা করো, এটা হচ্ছে তোমার কি, বিল্ডিং এর কোণাটা। এটা হচ্ছে এই এই অক্ষরটা হচ্ছে এক্স এক্সিস, আর এই যে উপরেরটা হচ্ছে ওয়াই এক্সিস, আর এই যে নিচের এই পাশটা হচ্ছে কি, জেড এক্সিস। জেড। হ্যাঁ, তো এই বিল্ডিং এর একটা কর্নারের সাপেক্ষে মনে করো এই জায়গাটাতে ফাউজা বসে আছে। ঠিক আছে, আমি ফাউজাকে একটু আঁকি। হ্যাঁ, সে বসে হচ্ছে ক্লাস করতেছে, বুঝতে পারতেছি না, ওরা আঁকার চেষ্টা করি। বসে হচ্ছে সে একটা টেবিলের মধ্যে, সে বসে হচ্ছে আমার ক্লাস করতেছে। এক সেকেন্ড, টেবিলের পায়াটায় আছে, ধরে নাও আর কি এখানে বসে একজন ক্লাস করতেছে, খাতা কলম আছে, এরকম নিয়ে আসে। তো সেই এই প্রসঙ্গ কাঠামোটার সাপেক্ষে কি আছে, স্থির আছে না? বুঝলে? জি ভাইয়া। হ্যাঁ, কোন একটা বস্তুর গতি বা স্থিতি বোঝানোর জন্য আর কি এটা সুনির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানাঙ্ক, কিন্তু কোন এই যে এটা হচ্ছে তার দেয়ালটা, যে দেয়ালের কর্নারটা আমি প্রসঙ্গ কাঠামো ধরছি। এই প্রসঙ্গ কাঠামো অলওয়েজ কি হিসাবে বিবেচনা করা হয়, মানে নর্মালি তুমি যখন কোনো কিছু মাপতে যাবে তো এই প্রসঙ্গটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বিবেচনা করা হয়। কত মাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়? ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক। আর আমরা যেটাকে দ্বিমাত্রিক বলি আর কি, যেমন কাগজ, এটা হচ্ছে দ্বিমাত্রিক, টু ডাইমেনশনাল, মানে কাগজের দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, কিন্তু বাস্তবে তুমি যত জিনিস দেখবে এটার মধ্যে কি আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, সাথে কি আছে, উচ্চতাও আছে, উচ্চতা আছে না? হুম, জি স্যার। হ্যাঁ, উচ্চতা আছে। তো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো কিছুর অবস্থানের পরিবর্তন না হয়, যেমন যার অবস্থানের পরিবর্তন হইতেছে না, সে এখানে বসে রয়েছে, তো এটা কি, এটা হচ্ছে
তোমার মানে স্থিতিশীল, মানে এটা হচ্ছে কি স্থিতিশীল। আর যদি এমন হয়, হ্যাঁ, আর যদি এমন হয় আর কি, যে তোমার যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আর কি কোনো কিছুর যদি অবস্থানের পরিবর্তন হয়, যেমন মনে করো আমি এখানে দাঁড়ায় রয়েছি, বা বিল্ডিং এর একটা কর্নার থেকে আর কি আমি হেঁটে এক জায়গায় চলে যাচ্ছি, এই যে, বা সেই এই টেবিল থেকে উঠে হাঁটতে হাঁটতে এদিকে চলে যাচ্ছে, তাহলে তার অবস্থানটা কি পরিবর্তন হচ্ছে, কারণ এটাকে কি বলে গতি। গতিশীল। বা আমি এক জায়গায় দাঁড়ায় রয়েছি, আমি হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামো, হ্যাঁ, তো আমার সাপেক্ষে একটা প্লেন উড়ে যাচ্ছে, এই যে প্লেনটা উড়ে যাচ্ছে আর কি, সেটা হচ্ছে কি গতি আর কি। গতিশীল। বুঝতে পারছো কিনা? তাহলে প্রসঙ্গ কাঠামোটা যখন আমরা বলতে যাবো, সেখানে তিনটা এক্সিস থাকবে, এটা মাথায় রাখতে হবে। একটা হচ্ছে এক্স এক্সিস, আর এটা হচ্ছে ওয়াই এক্সিস, আর এটা হচ্ছে কি জেড এক্সিস। তো এক্স এক্সিস এর এটা হচ্ছে মূল বিন্দুর স্থানাঙ্ক। আমরা যখন এক্স এক্সিস আর ওয়াই এক্সিস ছিলাম, তাহলে মূল বিন্দু উ এর স্থানাঙ্ক কি লিখতাম? জিরো জিরো, জিরো জিরো লিখতাম কিনা? আর দেখো, আর এখানে তো তিনটা, মানে এক্স এক্সিস ওয়াই এক্সিস, তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক হবে জিরো জিরো জিরো। বুঝছো? এখন আসো দেখো, যে আইনস্টাইন যে জিনিসটা করছে, যেমন আপেক্ষিক গতি, খেয়াল করো। আইনস্টাইন যে জিনিসটা করছে, যখন প্রসঙ্গ কাঠামো নিজেই গতিশীল, সে কি বলতেছে? প্রসঙ্গ কাঠামোটা নিজে কি হয়ে গেছে? গতিশীল হয়ে গেছে। এখানে খেয়াল করো, প্রসঙ্গ কাঠামো এতক্ষণ যেটা বলছি যে বিল্ডিং এর একটা কর্নার, এটা কি স্থির নাকি গতিশীল? স্থিতিশীল। স্থিতিশীল। ভেরি গুড, এক্সিলেন্ট। বিল্ডিং এর একটা কর্নার কিন্তু স্থিতিশীল, বুঝছো? বা আমি যে দাঁড়ায় প্লেনটা দেখতেছি, আমি কি স্থিতিশীল? বুঝছো? এই জন্য হচ্ছে এই প্রসঙ্গটা ফাউজা যে পড়তেছে বিল্ডিং এর মধ্যে বৈশা, তার এই কর্নারের সাপেক্ষে এই কর্নারটা হচ্ছে স্থিতিশীল। কিন্তু যদি এমন হয় যে এই প্রসঙ্গ কাঠামোটাই গতিশীল হয়, এক্স প্রাইম, ওয়াই প্রাইম, তারপরে কি জেড প্রাইম, যেমন কেউ একটা এরোপ্লেনের মধ্যে বসে আছে বা একটা রকেটের মধ্যে বসে আছে, কিসের মধ্যে বসে আছে? প্রাইম মানে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। রকেটের মধ্যে। হ্যাঁ, প্রাইম মানে হচ্ছে কি প্রসঙ্গ কাঠামোটা চেঞ্জ হয়ে গেছে। যখন প্রসঙ্গ কাঠামো নিজে গতিশীল হবে, তখন এটা হবে আপেক্ষিক গতি। কি গতি? আপেক্ষিক গতি। বা আপেক্ষিক প্রসঙ্গ গতি। কাঠামো নিজে যখন, বুঝতে পারতেছো, গতিশীল হবে, তখন এটা হবে আপেক্ষিক গতি বা আপেক্ষিক স্থিতি। বুঝতে পারছো? যেমন একটা রকেট, রকেটটা কি নিজে কি গতিশীল? রকেটটা কি নিজেই গতিশীল না? গতিশীল। রকেটের মধ্যে যখন তুমি কোনো কিছুর ভর মাপবা, বা রকেটের মধ্যে যখন তুমি কোনো কিছুর দৈর্ঘ্য মাপবা, তো রকেটটাকে যদি তুমি প্রসঙ্গ কাঠামো হিসেবে বিবেচনা করো, একটু আগে আমি প্রসঙ্গ কাঠামো হিসেবে বিবেচনা করছিলাম একটা বিল্ডিং এর কর্নারকে, আর এখন আমি প্রসঙ্গ কাঠামো হিসেবে বিবেচনা করতেছি এটা চলন্ত রকেট। রকেটকে। কি হ্যাঁ। রকেট? মনে করো এটা চলন্ত রকেট। ঠিক আছে, মনে করো এই আকাশের উপর দিয়ে যাইতেছে। ঠিক আছে, এটা রকেট কিছু একটা, হ্যাঁ, এখানে কিছু ফ্যান ট্যান আছে, হ্যাঁ। এই রকেট হচ্ছে একটা চলন্ত রকেট। তাহলে চলন্ত রকেটের মধ্যে যদি আমি কিছু মাপি, চলন্ত রকেটের সাপেক্ষে যদি কিছু মাপি, তাহলে এটা কি প্রসঙ্গ কাঠামো? গতিশীল প্রসঙ্গ কাঠামো। কি প্রসঙ্গ কাঠামো? গতিশীল। বুঝতে পারছো কিনা? যেমন আমি যদি মাপি যে চলন্ত রকেটে একজন ব্যক্তির ভর কত, চলন্ত রকেটে ব্যক্তির ভর কত, গড় কত? এটা হচ্ছে গতিশীল প্রসঙ্গ কাঠামো। চলন্ত রকেটের দৈর্ঘ্য কত, গতিশীল প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, আমি যদি মাপি আর কি, যেমন আর ধরে নিতেছি এই চলন্ত রকেটটা আলোর আলোর স্পিডে চলতেছে, লাইট যে স্পিডে যেতেছে এত স্পিডে চলতেছে। ওই চলন্ত রকেটে যদি আমি দৈর্ঘ্য মাপি, ওই স্পিডে যদি এটা কি মাপি, দৈর্ঘ্য মাপি, তখন এই এই যে চলন্ত রকেটের সাপেক্ষে আমি জিনিসগুলো মাপার চেষ্টা করতেছি, হ্যাঁ, তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপেক্ষিক প্রসঙ্গ মানে এই প্রসঙ্গটা মুক্ত যে গতিটা হবে, এটা হচ্ছে আপেক্ষিক গতি বা আপেক্ষিক স্থিতি। বুঝতে পারছো কিনা? হ্যালো? এটা অনেক ইয়েস স্যার। ডিপ হবে না, বাট এটা হচ্ছে এই এই যে কনসেপ্টটা পড়াইছি, ইন্টারভিউ যখন বই খুলে দেখবা তখন এটা বুঝে ফেলবা যে আসলে কি পড়াইছে। এখন আপাতত না, মানে ধরে রাখো যে একটু হলে বোঝার চেষ্টা করো আসলে আমি কি পড়াইছি। এটা এখানে কাজে লাগবে না, যে ডেফিনিশনটা যদি কাজে লাগে, তাও এত ইম্পর্টেন্ট না। এখন দেখো, যে আমরা একটা জিনিস যদি চিন্তা করি আর কি, যে মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক। বুঝতে পারতো? যত জিনিস স্থির দেখা যায় সবগুলো আপেক্ষিক, এবং সকল গতি আসলে আপেক্ষিক। কিভাবে? খেয়াল করো, যে একটি উদাহরণের সাহায্যে বিষয়টিকে দিন রাতের মতো পরিষ্কার করে দেবে। যেমন তুমি তোমার বন্ধু থেকে ট্রেনে রাজশাহী যাচ্ছ। কোথায় যাচ্ছ? ট্রেনে রাজশাহী যাচ্ছ। যেহেতু তুমি তোমার বন্ধু পাশাপাশি বসে আছো,
তোমরা একে অপরের সাপেক্ষে হচ্ছে স্থির, ঠিক না? যেহেতু ট্রেনে বসে আছো, তোমরা অনেকে ট্রেনে উঠছো বা অনেক সময় বিভিন্ন মুভিতে দেখছো যে তোমার পাশে বসে আছো, ইয়াসমিন অনেক ট্রেনে জার্নি করছে, তো করার পর সে দেখছে যে একজনের সাপেক্ষে দুইজনে পাশাপাশি সিটে বসে রয়েছে, এরা হচ্ছে স্থির। আবার তুমি তুমি দাঁড়াও তো, একটু ওয়েট করো। দাঁড়াও, একটু ওয়েট করো। এটা কই? দাঁড়াও, ইয়াটা কই পেতেছে? ওইটা উপরে উঠে গেছে না? হুম, আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। দেখো, মানে পুরো টিউশনের যে সিম্বলটা এটা উপরে উঠে গেছে। তো সমস্যা নাই, এখন আবার আগের জায়গায় চলে আসছে। দেখো, এই জিনিসটা দিন রাতের মতো পরিষ্কার করা যায়। এখন দেখো যে আমরা যেটা বলতেছিলাম যে তোমার পাশাপাশি যে বন্ধুটা স্থির আছে আর কি, আসলে কি স্থির? আসলে তো স্থির না, কারণ হচ্ছে কি, তুমি ট্রেনে দেখতেছো সে তোমার পাশের সিটে স্থির অবস্থায় বসে আছে, কিন্তু বাস্তবে ঘটনাটা কি হচ্ছে, যে যে যেমন কোশ্চেন করছে এখানে, সে বলতেছে কি যে আসলে কি স্থির আছে, এখানে একটা সে কোশ্চেন শুরু করছে। কিন্তু তোমরা যখন ধান ক্ষেত থেকে মাঝখান দিয়ে ভ্রমণ করতেছো, মাঠে থাকা, মানে তুমি ধান ক্ষেত দিয়ে ট্রেনটা যাচ্ছে আর কি, তো তোমরা দুই বন্ধুকে কৃষক দেখতেছে যে দাঁড়ায় রয়েছে কৃষক, তোমরা ট্রেন দিয়ে যাচ্ছ। তো কৃষক তোমাদেরকে কি দেখতেছে? তোমাদেরকে দেখে তোমরা হচ্ছে গতিশীল অবস্থায় আছো, ঠিক না? তো বোঝা গেল কি, তোমরা নিজেরা যেটাকে আপেক মানে মানে স্থির দেখতেছো, এটাকে কৃষক তোমাদেরকে কি দেখতেছে? ট্রেন চলমান অবস্থায় তোমরা কৃষক থেকে দূরে সরে যাচ্ছ, গতিশীল দেখতেছে। তাহলে বোঝা গেছে কি যে গতি এবং স্থিতি বিষয়টা সম্পূর্ণ কি এটা আপেক্ষিক বিষয়। যেটা আমি একটু আগে বলছিলাম যে এটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমি দেখতেছি যে আমি যখন প্রসঙ্গ কাঠামো, আমার পাশের সিটে যে বসে আছে সে হচ্ছে স্থির। আবার কৃষক যখন প্রসঙ্গ কাঠামো তার সাপেক্ষে ট্রেন চলতেছে, সেটা হচ্ছে কি গতিশীল। গতি। আরেকটা উদাহরণ দিছে আর কি, এমন বিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক। দেখো, পরম স্থিতিশীল বস্তু প্রসঙ্গ সাপেক্ষে কোনো বস্তুকে পরম স্থিতি, এবং পরম স্থিতিশীল বস্তু সাপেক্ষে কোনো বস্তুকে গতিকে পরম গতি বলে, কিন্তু এই বিশ্বের কোনো কিছু এরকম কোনো প্রসঙ্গ বস্তু পাওয়া সম্ভব নয় যা প্রকৃতপক্ষে স্থির। পৃথিবীর কোনো কিছুই কি স্থির না? কিভাবে দেখো, পৃথিবী প্রতিনিয়ত সূর্যের চারদিকে ঘুরতেছে, আবার কি হইতেছে, সূর্য তার গ্রহ উপগ্রহ নিয়ে ছায়াপথে ঘুরে। তাহলে কে স্থির? কেউ তো স্থির না। আমরা যখন কোনো বস্তুকে স্থিতিশীল বা গতিশীল বলি, তা আপাতত মানে আপাত দৃষ্টির কোণ থেকে বা আপেক্ষিক মানে মানে যেটা বাহ্যিকভাবে মানে দেখা যাচ্ছে আর কি, ওই দৃষ্টির কোণ থেকে আমরা এটাকে কি বলি, স্থিতিশীল বা গতিশীল বলে থাকি। তাই মহাবিশ্ব যেহেতু সূর্য ঘুরতেছে, গ্রহ নক্ষত্র সবকিছু ঘুরতেছে, সুতরাং মহাবিশ্বের কোনো হুম কিছুই কি স্থির নাই, সকল স্থিতি আপেক্ষিক এবং সকল গতি আপেক্ষিক। আশা করি জিনিসটা বুঝতে পারছো। মানে এটা অনেক সময় অনুধাবন প্রশ্ন আসে আর কি, বা ছোটবেলা তোমরা পড়ছো। তো এখন দেখো, গতির প্রকারভেদ, বিভিন্ন ধরনের গতি আছে। একটা হচ্ছে সরল রৈখিক গতি, একটা ঘূর্ণন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি, সরল সন্ধিত স্পন্দন। এর মধ্যে সবচেয়ে বেশি এমসিকিউ আসছে হচ্ছে এটা থেকে, পর্যায়বৃত্ত গতি, বুঝছো, সরল সন্ধিত স্পন্দন এটা থেকে আসে, ঘূর্ণন গতি থেকেও আসে, ইত্যাদি গতিগুলো থেকে আসে আর কি। হ্যাঁ, এখন দেখো রৈখিক গতি। দেখো, যদি এমন হয় একটা ট্রেন, একটু আগে যেহেতু একটা ট্রেনের উদাহরণ বলছিলাম, তো একটা ট্রেন যদি এমন হয় একটা সোজা লাইন দিয়ে সরাসরি চলতেছে, ঠিক আছে, সরল লাইনের উপর সীমাবদ্ধ থাকে, তাই না? তাহলে এই ট্রেনের গতিটাকে আমরা কি গতি বলতে পারি? রৈখিক গতি বলতে পারি কিনা? হ্যালো, ট্রেনের যে লাইনটা জি দেখছো, স্যার। হ্যাঁ, যদি সোজা লাইনটা হয় তখন দেখা যায় কি সোজা লাইনের উপর ট্রেনটা কি করে চলতে থাকে, যখন লাইনটা সোজা থাকে, যেমন বিভারিয়া।
তো তুমি যদি দেখো আর কি, যেমন কলেজ গেট থেকে হচ্ছে যে রেল স্টেশন পর্যন্ত যে লাইনটা গেছে আর কি, একদম মোটামুটি সোজা হয়ে গেছে, তো আমরা বলতে পারি এটা সরল রেখা বরাবর সোজা সোজা চলছে আর কি। সরল রেখাটা কিন্তু অনেক সময় এরকম। হুম। আমি তোমাদেরকে একটা জিনিস দেখায়, যে এটা হচ্ছে তোমাদের রশ্মি, এটা কি? রোশনি। রোশনি। রশ্মি। আর রশ্মি আর সরল রেখার মধ্যে একটা পার্থক্য আছে। আর এটা হচ্ছে তোমার সরল রেখা, যেটা কি আছে দুই দিকে কি আছে, তীর চিহ্ন আছে। যদি তীর তীর চিহ্ন চিহ্ন আছে। তীর চিহ্ন যদি না থাকে তখন কিন্তু এটা সরল রেখা হবে না। বুঝতে পারলাম? তো বুঝতে পারছো তো, যদি কোনো একটা মানে কোনো বস্তুর গতি যদি একটি সরল রেখার উপর সীমাবদ্ধ থাকে, তখন আমি তাকে কি বলতে পারি? ও রৈখিক গতি বা সরলরেখা গতি। সরলরৈখিক গতি বলে। ঠিক আছে, আমরা ট্রেনের উদাহরণ দিই, বিভিন্ন ধরনের উদাহরণ হতে পারে যারা এই টাইপের আছে। আর চলন গতি কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করো। চলার দিকটা একই থাকবে, চলার দিকটা কি একই থাকবে। একই থাকবে। মনে করো আমি যে দিকে ল্যাপটপ থেকে পড়ছি, এর দিক থেকে হচ্ছে এই দিকটা হচ্ছে পূর্ব দিক, ঠিক আছে, ইস্ট। হ্যালো। আর এই সাইডটা হচ্ছে ওয়েস্ট। হ্যাঁ, এটা যদি ইস্ট হয়, এটা যদি ওয়েস্ট হয়, উপরেটা হচ্ছে নর্থ, আর নিচেরটা হচ্ছে সাউথ। সাউথ। হ্যাঁ, এখন এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, যে দেখো এই এই যে এই প্লেনটা কিছুক্ষণ এদিকে গেছে, তারপরে এই প্লেনটা এদিকে গেছে, তারপর উপর দিকে গেছে, তারপরে এদিকে গেছে। এটা চলার দিক কি নির্দিষ্ট আছে? এটা না, এটা না। চলন দিকটা কি নির্দিষ্ট না, সুতরাং এটা চলন গতি না। আর এখানে খেয়াল করো, সবগুলো প্লেন কি হচ্ছে, একটা নির্দিষ্ট দিকে পূর্ব দিকে যাচ্ছে না? জি স্যার। জি। হ্যাঁ, দেখো চলার দিকটা কি নির্দিষ্ট বা ফিক্সড। যেহেতু তোর চলার দিকটা কি ফিক্সড বা কনস্ট্যান্ট, এই জন্য এটা হচ্ছে কি চলন গতি। তাহলে চলন গতি জিনিসটাকে আমাদের বুঝতে কি আর কোনো সমস্যা আছে? না ভাইয়া। না স্যার। আমাদের ফিজিক্স একটু ক্লাস বেশি নিতে হবে এই কারণে, যে আমাদের একটু আস্তে আস্তে বুঝে বুঝে যেতে হবে আর কি। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে এটা এটা আমাদের পরবর্তী লাইফে প্রবলেম হবে, যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাবে আর কি, বা যারা বুয়েট বা ঢাকা ইউনিভার্সিটিতে এডমিশন দিবা, তাদের জন্য। এই জন্য আস্তে আস্তে যাবো, বাট একটু বুঝে বুঝে যাবো, তাড়াহুড়া করা যাবে না। এখন দেখো, ঘূর্ণন গতি এখানে একটা বিষয় আছে আর কি, যে গুণন গতির আগে আমি ডেফিনেশনটা একটু বলি আর কি। যে গুণন গতিটা হচ্ছে এরকম আর কি, যে কোনো কিছু যদি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আর কি, বিন্দুর সমদূরত্বে ঘুরতে থাকে, তখন তাকে ঘূর্ণন গতি বলে। যেমন মনে করো ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটাটা কি এটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্বে, ঘড়ির কাঁটা কি করে এটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্বে ঘুরতে থাকে আর কি। যেমন এখানে দেখো, এখানে একটা ঘড়ি আছে, তো এই কাঁটাটা কি এটা বিন্দুকে কেন্দ্র করে কি হচ্ছে, ধরো আমি এখানে একটা সিম্বলটা নেই, এই কাঁটাটা হচ্ছে একটা বিন্দুকে কেন্দ্র করে, হ্যাঁ, সমান দূরত্বে ঘুরতেছে। তাহলে ঘড়ির কাঁটার গতিটাকে আমরা প্রাথমিক লেভেলে কি বলতে পারি, গুণন গতি বলতে পারি কিনা? হুম। তো গুণন গতির জি। ডেফিনেশনটা আসলে কি, যেটা হচ্ছে কি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, ঠিক আছে, যখন কোনো কিছু একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্বে ঘুরে আর কি, নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে ঘুরে, তখন সেটাকে কি বলে, তোমার গুণন গতি বলে। এখানে উদাহরণ হিসেবে কি বলছে, বৈদ্যুতিক পাখাকে বলছে, তারপরে খেয়াল করো ঘড়ির কাঁটা, আকাশের চাঁদ, এগুলো কি গুণন গতি। নির্দিষ্ট। হুম। এখন আসলে যে মেন বইটাতে আসলে কি লিখছে একটু দেখি, যে এখানে হচ্ছে ওরাও সেম উদাহরণটাই দিছে আর কি, যে কোনো কিছু নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে যদি ঘুরে আর কি, তখন সেটাকে গুণন গতি বলে। এটা একটু আগে তো আমরা তো এটা দেখাইছি। আর হচ্ছে যেমন আকাশের চাঁদ নিয়েও তারা কি বলছে, এটা ঘূর্ণন গতির কথা বলছে। চাঁদ কোনো কিছুকে দিয়ে পৃথিবীর সাথে বেঁধে রাখা নেই, তবু পৃথিবীকে ঘিরে চাঁদরা কি করতেছে, ঘুরতেছে। তাহলে মনে করো পৃথিবীটা যদি এখানে একটা কেন্দ্রের মধ্যে, এখানে যদি পৃথিবী থাকে আর কি, তো পৃথিবীর চারপাশে কি হচ্ছে, কোন একটা সেট আপে আর কি চাঁদ ঘুরতেছে। তো এই যে দূরত্বটা, এটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতেছে সম দূরত্বে আর কি। এখানে একটা জিনিস খুব দূর ইম্পর্টেন্ট আর কি, যে এটা নির্দিষ্ট বিন্দু হইলে হইতো না। দেখো আসলে যে আমি যে জিনিসটা বুঝাইতে যাইতেছি ঘূর্ণন গতির ক্ষেত্রে, সেটা হচ্ছে, একটু ওয়েট করো, এটা তো কাটা যাবে না, না কাটতে পারলো। দেখো ঘূর্ণন গতির ক্ষেত্রে আমি যে জিনিসটা বোঝাতে যাচ্ছি আর কি, সেটা হচ্ছে সমদূরত্ব জিনিসটা কি। সমদূরত্ব। দূরত্বটা যদি সমান না হয়, তখন কি এটা ঘূর্ণন গতি হবে? না। না।
যেমন ফ্যানের পাখা, দেখবা পাখাগুলো কি, যে ডিস্টেন্সটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান না? জি ভাইয়া। ওর ঘড়ির কাঁটার যে নির্দিষ্ট বিন্দু থেকে একটা কাঁটার দূরত্ব কি অলওয়েজ কি থাকে, সমান সমান থাকে। থাকে। বুঝছো, এই জন্য হচ্ছে এটা আর কি গুণন গতির উদাহরণটা। যদি সমান দূরত্ব না থাকে, এটা আর বাড়াইতেছি না। এরপর এটা দেখো যে তখন আর এইটা হবে না আর কি। আর চলন গতিটা তো বলছি, চলন গতিটা কি, যে কোনো বস্তু এমন ভাবে চলতে থাকে আর কি, যখন কি হয়, চলন গতিটা নিয়ে আমরা বলছিলাম যে কোনো বস্তু যদি এমন ভাবে চলতে থাকে আর কি, যে যাতে করে বস্তু সকল কণায় একই সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তাকে কি বলে, চলন গতি বলে। যদি এমন ভাবে চলতে থাকে যে বস্তু সকল কণায় একই সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তখন তাকে চলন গতি বলে। হুম। না না, এখানে একটু ইয়ে আছে, একটু কনসেপ্টটা একটু কাহিনী আছে। সরি, এখানে দেখো একই সময়ে, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। একই সময়ে একই দিকে, কি বলছে, একই সময়ে একই দিকে। একই দিকে, হ্যাঁ সমান দূরত্ব, যদি দিকটা এক না হয়, বুঝতে পারছো, এবং সময়টা যদি একই না হয়, তাহলে কি চলন গতি হবে? না স্যার। এটা কিন্তু হবে না। যেমন একখানা বইকে যদি ঘুরতে না দিয়ে টেনে টেবিলের এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যাওয়া হয়, থাকবে বইয়ের প্রতিটি কণা সমান দূরত্ব অতিক্রম করছে। বুঝতে পারছো, তখন এটা হচ্ছে চলন গতির উদাহরণ। আমরা একটু আগে একটা প্লেন দেখছি যে সবগুলো একই দিকে যাচ্ছে আর কি, তো এটা হচ্ছে চলন গতির উদাহরণ আর কি। একই সময়ে একই দিক হইতে হবে তাহলে আমাদের, এবং মানে একই দিকে হতে হবে, এবং একই সময়ে সমান দূরত্ব অতিক্রম করতে হবে। যদি দিকটা নির্দিষ্ট না হয়, তখন এটা চলন গতি হবে না। এটা আমরা এর আগে এক্সাম্পলটা আমরা দেখছিলাম। এখন আসো আর একটু এরপরের ইস্যুটাতে যাই, পর্যাবৃত্ত গতি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং তোমার হচ্ছে স্পন্দন গতি, এই দুইটা থেকে তোমার বেশি এমসিকিউ আসে এবং স্টুডেন্টদেরকে কনফিউশনে ফেলাই দেয়। বুঝতে পারছো? তো পর্যাবৃত্ত যে গতিটা কি, যখন কোনো একটা গতিশীল বস্তু, হুম, যখন কোনো একটা গতিশীল বস্তু, তাহলে এখানে ঘড়ির কাঁটাটা কি, এটা গতিশীল বস্তু না? ধরো আর কি, এই ঘড়ির কাঁটাটা কি, এটা গতিশীল বস্তু। যখন কোনো একটা গতিশীল বস্তু নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে, নির্দিষ্ট বিন্দু দিয়ে একইভাবে অতিক্রম করে, দেখো এখানে জিনিসটা কি বলতে চাইতেছে, যে যখন কোনো গতিশীল বস্তু, হ্যাঁ, নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে অতিক্রম করে, তাকে কি বলে, পর্যাবৃত্ত গতি বলে। বুঝতে পারছো কিনা? খেয়াল করো যে একটা জি ভাইয়া। ঘড়ির কাঁটা আছে, এই কাঁটাটা নির্দিষ্ট সময় পর পরে, ঠিক আছে, একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে, যেমন মনে করেন এই বিন্দু থেকে হয়ে আর কি, একই দিকে, একই দিকে, হ্যাঁ, একই ভাবে অতিক্রম করে, দেখবে যে এটা 60 সেকেন্ড পর পর সে কি করতেছে, এই 12টাকে ক্রস করতেছে, ঠিক না? 60 সেকেন্ড পর পর সে কি করতেছে, 12টাকে ক্রস করতেছে। তো নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে অতিক্রম করতেছে, তখন সেটাকে আমরা কি গতি বলতে পারি, পর্যাবৃত্ত গতি বলতে পারি। ঘড়ির কাঁটাটা, যেমন ঘড়ির কাঁটা বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি। বুঝছো? তো পর্যাবৃত্ত গতিতে সময়টা কি থাকে, এক থাকে। যেমন 60 সেকেন্ড পর পর সে কি করবে, এটাকে অতিক্রম এক করবে। মিনিট অতিক্রম করবে না। হ্যাঁ হ্যাঁ, এক সবসময় এটা করবে। এবং পর্যাবৃত্ত গতি বিশেষ ধরনের স্পন্দন গতি, কি গতি, বিশেষ ধরনের স্পন্দন গতি। স্পন্দন গতি। স্পন্দন গতি জিনিসটা কি, এটা নর্মালি একটা কোশ্চেন আছে। পর্যাবৃত্ত গতি যেহেতু এটা বিশেষ ধরনের স্পন্দন গতি, তাহলে স্পন্দন গতি জিনিসটা কি, পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু, পর্যাবৃত্ত গতি আমরা এটা বুঝে ফেলছি জিনিসটা কি, এটা বস্তু কোনো যখন নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে অতিক্রম করে, তখন তাকে পর্যাবৃত্ত গতি বলে। তা পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু পর্যায়কালের অর্ধেক সময় কোনো একটা নির্দিষ্ট দিকে, আর বাকি অর্ধেক সময় তার পূর্ব গতির বিপরীত দিকে চলে, তখন তাকে কি বলে, সরল স্পন্দন চলন বলে। তখন তখন তাকে কি স্পন্দন বলে, গতি। তাকে তখন সরল স্পন্দন বলে। তো এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি মানে কি, এটা নির্দিষ্ট পিরিয়ড থাকবে। এই যে 60 সেকেন্ড, এটাকে বলে পিরিয়ড বা পর্যায়কাল। কি বলে, পিরিয়ড বা পর্যায়কাল। তো 60 সেকেন্ড পর পর বলে, তো এটা পর্যাবৃত্ত গতি সম্পন্ন মানে এটা 60 সেকেন্ড পর পর কি করবে, আপ ডাউন করবে বা ঘুরবে। বুঝতে পারতেছো? তো এটা হচ্ছে একটা ব্যাপার, যে পর্যায়কাল জিনিসটা হচ্ছে এটা। তো এখানে খেয়াল করে এই যে পেন্ডুলিয়ামটা, এটা দেখবা যে একটু পর পর এদিকে উঠতেছে একটু, আবার এদিকে কি হইতেছে, একটু উঠতেছে, এরকম আর কি, একটু এভাবে নড়তে থাকবে আর কি। এদিকে সে যতটুকু উঠবে,
ঠিক আছে, বাকি অর্ধেক সময় তার পূর্ব গতি, মানে অর্ধেক সময় যদি এদিকে থাকে গতিটা, বাকি অর্ধেক সময় কি উল্টা দিকে আবার এদিকে থাকবে। বুঝতে পারছো? প্রথমে এদিকে থাকবে, উঠবে, তারপরে কি হবে, এদিকে নামবে, তারপর আবার উঠবে, তারপরে কি হবো, নামবো। বুঝছো কিনা? তখন এই গতিটাকে কি বলে? হুম? এই গতিটাকে কি বলে? স্পন্দন গতি বলে। অর্থাৎ একটা নির্দিষ্ট পর্যায় গতি সম্পন্ন বস্তুর পর্যায়কালের অর্ধেক সময় নির্দিষ্ট দিকে, আর বাকি অর্ধেক সময়, যেমন প্রথম উঠছিল এটা উপরের দিকে, তারপরে সে কি হয়েছে, আস্তে আস্তে নিচে নামছে। বুঝছো? তারপর দেখো আবার উপরে উঠছিল, আবার তারপরে কি হয়েছে, আবার নিচের দিকে নামছে। তো বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে। তখন সেটাকে বলে সরল স্পন্দন গতি। যেমন দুলনা, ঠিক আছে, ঘড়ির কাঁটা, ঘড়ির পেন্ডুলাম, ঘড়ির কাঁটা না, ঘড়ির কাঁটা বললে কিন্তু মানে এটা ভুল। ঘড়ির পেন্ডুলাম, এটা হচ্ছে পেন্ডুলামের গতি। বা এটা হচ্ছে অনেকটা, মনে করো সরল দোলকের ক্ষেত্রে, এই সরল দোলক, সরল দোলকের এমসিকিউটা লেখা নাই, তোমরা নোট করার সময় এটা লিখে ফেলবা। সরল দোলকেরটা আর কি, সরল দোলকেরটা হচ্ছে স্পন্দন, সরল সন্ধিত স্পন্দনের গতি। সরল দোলক আমি লিখে দিই, তোমার খাতায় পড়ে নোট করে নিও। পেন্ডুলাম, তারপর দিবে কমা, তারপর দিবে সরল দোলক। সরল দোলক, এটা হচ্ছে সরল দোলক। অনেকটা সরল দোলক, এটা একটু বড় হবে, এটা বব আর কি, যেটা বাইন্ডার। এই এক্সপেরিমেন্টটা যদি তোমরা ফিজিক্সের ইয়াতে যাও তারপর করবা, টেনশন করার কোনো কারণ নাই, মানে নিজে নিজে এগুলো করবা, করে অভিজ্ঞ সুস্তরণ জি এর মান বের করবে। দেখো এখানে একটু আগে আমরা যে পর্যাবৃত্ত গতি পড়ছিলাম আর কি, দেখো এই যে আমরা দোলনাতে, একজন নাই, ঘুম হয়ে গেছে, ও যারে নিয়ে উদাহরণ দিলে বলে হেই চলে গেছে। বুঝছো? তো এখানে হচ্ছে যেটা আমাদের বাসায় আর কি, এটা দোলনা ছিল আর কি, সাদিয়াদের মানে বিল্ডিং এর একটা সামনে আর কি। তো এই দোলনাতে আর কি করতো, মাঝে মাঝে দোল খাইতো আর কি। তো এই দোলনাতে যে বাজে, তুমি একটা নির্দিষ্ট সময় পর পর এখানে মনে করো দোলনাটা বাধা আছে, তো একবার সামনে যাচ্ছ, বাধা যে আবার কি হচ্ছে, একবার এদিকে যাচ্ছ, আবার তার তারপর উল্টা দিকে, ওইদিকে যাচ্ছে। হ্যাঁ ওই দিকে যাচ্ছ। বুঝতে পারতেছো কিনা? তো এই যে একবার সামনে যাচ্ছ, পিছনে যাচ্ছ আর কি, এটা নির্দিষ্ট ই- মানে সময় পর পর আর কি। তুমি অর্ধেক সময় একদিকে, তার বাকি অর্ধেক সময় হচ্ছে তার বিপরীত দিকে। কথাটা বুঝতেছো কিনা? অর্ধেক সময় তুমি কি যাচ্ছ, এই দেখো এটা যদি তোমার দোলনাটা যে ডাল, গাছের ডালের মধ্যে বাঁধা আছে আর কি, এই ডালটা থেকে তুমি অর্ধেক সময় যাচ্ছ কি সামনের দিকে, আর বাকি অর্ধেক সময় তার পেছনের দিক। তার বিপরীত দিকে যাচ্ছ। তো এটাকে কি বলতেছে আমরা? এটাকে বলতেছে স- সরল স্পন্দন গতি। কি বলতেছি? সরল সরল স্পন্দন গতি। বা স্পন্দন গতি আর কি। তাহলে আসলে আমরা পর্যাবৃত্ত গতিটা কি একটু পড়ি কি বলছে। কারণ মেইন বই পড়াটা অনেক জরুরি, সবসময় মনে রাখবে মেইন বই দিয়ে সবকিছু ব্যাখ্যা করা যায় না, কিন্তু তারপরে মেইন বইয়ের প্রতিটা লাইন বোঝা অনেক জরুরি কোনো গতি, কারণ এটা এই পড়ার অভ্যাসটা তোমাকে ইন ফিউচার মেডিকেল এডমিশন টেস্টে অনেক হেল্প করবে, বা পরবর্তী রিসার্চে অনেক হেল্প করবে। যারা রিসার্চার বা ভালো সায়েন্টিস্ট হতে চাও বা ইউনিভার্সিটি টিচার হতে চাও, তাদেরকে হেল্প করবে। কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর হুম নির্দিষ্ট বিন্দু হয়ে একই দিকে অতিক্রম করে, তখন সেটাকে কি বলে? পর্যায়বৃত্ত বলে। যেমন আমাদের হৃৎপিণ্ডের স্পন্দন পর্যায়বৃত্ত গতির কারণ। হ্যাঁ, এটা নির্দিষ্ট সময় পর পর একইভাবে একই দিকে কি হয়, স্পন্দিত বা গতিশীল হয়। বুঝতে পারছো? কিসে, কাকে এটা উদাহরণ হিসেবে বলতেছে? হৃৎপিণ্ডকে। হৃৎপিণ্ডটা কিসের উদাহরণ? হ্যালো? স্পন্দন গতিশীল। হ্যাঁ পর্যাবৃত্ত স্পন্দন। গতির উদাহরণ নাকি? স্পন্দনে না, হৃৎপিণ্ড হচ্ছে পর্যাবৃত্ত। বুঝছো? জি। পিণ্ডটা কিসের উদাহরণ? পর্যায়কে নির্দিষ্ট সময় পর পর পর্যাবৃত্ত। কিভাবে স্পন্দিত বা গতিশীল হচ্ছে। হ্যাঁ, আবার হৃৎপিণ্ডটা একবার একবার হচ্ছে তোমার চুপসে যাচ্ছে, আবার এক্সটেনশন হচ্ছে, একবার চুপসে যাচ্ছে আরেকবার এক্সটেনশন হচ্ছে। হ্যাঁ, হৃৎপিণ্ডটা স্পন্দন গতিতে আনা যায়, এটা একটু স্টাডি করে দেখতে হবে। তো দেখো যে হৃৎপিণ্ডের স্পন্দন, দেখো হৃৎপিণ্ডের যে হৃদস্পন্দন, মানে এই স্পন্দন শব্দটা আছে, হৃৎপিণ্ডকে স্পন্দন গতি বলা যায়। হৃৎপিণ্ডের যে স্পন্দন এটা পর্যাবৃত্ত, কারণ কি? এটা নির্দিষ্ট সময় পর সেটা স্পন্দিত হয় বা গতিশীল হয়।
আবার স্পন্দনের মধ্যে একটা জিনিস আছে আর কি, এটা হচ্ছে তোমার সরল ছন্দিত স্পন্দন। স্টুডেন্ট কমতাছে কেন, মানে নেটের প্রবলেম? না, ঠিকই তো আছে। হুম। তা পর্যাবৃত্ত গতির উদাহরণটা কি একটু খেয়াল করো, যে ফ্যানের পাখা, ফ্যানের পাখাটা কি? পর্যাবৃত্ত গতি। বৃত্তাকার সূর্যকে ঘিরে যে হেলির ধূমকেতুর যে কক্ষপথ, এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। তারপর খেয়াল করো যে সরলরৈখিক স্প্রিং কে ঝুলিয়ে রাখা, এটা কি কি ধরনের গতি? পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, স্প্রিং যে আমরা ঝুলাই রাখতেছি আর কি, এটা কি পর্যাবৃত্ত গতি। হ্যাঁ, ঘূর্ণন গতি এক ধরনের কি বিশেষ পর্যাবৃত্ত গতি, বুঝছো? ঘূর্ণন গতির মধ্যেও কি পর্যাবৃত্ত গতি থাকতে পারে। ঠিক আছে, ঘূর্ণন গতি যে একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে বারবার যদি ঘুরে, তখন সেটাকে আমরা কি বলতে পারি? পর্যাবৃত্ত গতি বলতে পারি। এখন দেখো সরল ছন্দিত স্পন্দন গতি, একটা, যেমন এটা একটা পর্যাবৃত্ত গতি এমনিতে। একটু আগে যেটা আমরা বলছিলাম যে সকল পর্যাবৃত্ত এবং স্পন্দনের যে ব্যাপারটা বলছিলাম আর কি, যে স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, আমরা বলছিলাম এটা স্পন্দন, তো স্পন্দনটা কিন্তু পর্যাবৃত্ত কিভাবে? এটা বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি। দেখো সরল স্পন্দন গতি, মানে সরল স্পন্দন গতি হচ্ছে একটা বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি, এটা হচ্ছে সরল স্পন্দনের উদাহরণ। একটু আগে আমরা বলছিলাম যে এই যে পেন্ডুলাম যুক্ত যে ঘড়িগুলা বা সরল দোলক, আরো একটা উদাহরণ বলছিলাম, তো এই জিনিসগুলো আর কি। তো কিভাবে সেটা? যেমন স্পন্দন গতির বেলায় একটা নির্দিষ্ট বিন্দু দুই পাশে বস্তুটি কি হইব? স্পন্দিত হইব। দেখো আমি যদি এটাকে একটা নির্দিষ্ট বিন্দু চিন্তা করি, সে একবার এই পাশে থাকবে, আরেক দিকে কি এই পাশে থাকবে। বস্তুটি স্থির অবস্থা থেকে ধীরে ধীরে কি হবে? গতিশীল হবে। যখন দেখো শুরুতে সে যখন এটা চালাইছে, মানে এই যে এটা চালাইছে, তখন সেই এই অবস্থায়, এদিকে দেখো এটা স্থির অবস্থায় ছিল, মনে এই পয়েন্টে সে ছিল, শুরুতে সে স্থির অবস্থায় ছিল। শুরুতে হচ্ছে সে স্থির অবস্থায় ছিল, তারপর দেখো, তারপর আস্তে আস্তে সে কি হয়েছে? গতিশীল হয়েছে, ধীরে ধীরে গতিশীল হয়েছে এবং কেন্দ্রবিন্দুতে সর্বোচ্চ গতিতে পৌঁছায়। যখন কেন্দ্রবিন্দুতে পৌঁছে, যখন তখন কি হয়? সে সর্বোচ্চ গতিতে পৌঁছায়। হ্যাঁ, তারপর কি হইব? তারপর গতি আস্তে আস্তে কমতে থাকে, কমতে কমতে এটি থেমে যায়। তো আস্তে আস্তে কমতে কমতে একবার ফাইনাল স্টেজে এসে সে কি হয়েছে? স্থির থেমে হইছে। গেছে। হ্যাঁ, থেমে গেছে, ফিক্সড হয়ে গেছে, বুঝছো? তারপর আবার কি হইবো? আবার গতি কমতে 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 থেমে যায়। তখন এটি আবার গতিপথ পরিবর্তন করে, যখন এখানে থামছে, তখন এটা তার গতিপথ পরিবর্তন করে বিপরীত দিকে আসছে। গতিপথ পরিবর্তন করে সে আবার কি করছে? বিপরীত দিকে আসছে। হ্যাঁ, তো বিপরীত দিকে সর্বোচ্চ গতিশীল করার পর এর গতিপথ আবার কমতে থাকে একসময় পুরোপুরি আগের দিকে ধীরে ধীরে গতিশীল এভাবে চলতে থাকে। মানে একবার হচ্ছে সে আস্তে আস্তে সর্বোচ্চ গতিশীল হয়, তারপরে গিয়ে গতিটা শূন্য হয়, তারপর আবার উল্টা দিকে আসে, আসে এইভাবে। তোমার যখন শূন্য হয়, তারপর আবার পিছনের দিকে ব্যাক করে, ব্যাক করে আবার সর্বোচ্চ গতিশীল হয়, তারপর আবার শূন্য হয়, এভাবে সে চলতে থাকে আর কি। যেমন এরকম অসংখ্য উদাহরণ আছে। তো স্প্রিং থেকে যদি কোনো কিছু ধুলাই দেওয়া হয়, স্প্রিং এর গতি কি? স্প্রিং এর গতি হচ্ছে স্পন্দন গতি। স্প্রিং এর গতিটা কি? স্পন্দন গতি। এটা তো মাথায় রাখতে হবে। পেন্ডুলামের গতি, ঘড়ির পেন্ডুলামের গতি হচ্ছে স্পন্দন গতি। আমি আসলে এই এমসিকিউ গুলো পড়ানোর জন্য আসলে এটা দিছি আর কি, অন্য কিছু না। তো দেখো সরল দোলকের গতি, সুর সরকার কম্পনের গতি, তারপরে স্প্রিং এর গতি, ঘড়ির পেন্ডুলামের গতি। হ্যাঁ, এই গতিগুলো হচ্ছে স্পন্দন গতির উদাহরণ, বুঝতে পারছো? আর এই দুইটা সংজ্ঞা কি, সংজ্ঞা দুইটা পড়াইছি। এখানে দেখো একটা কথা বলছে, সকল পর্যাবৃত্ত গতি কি? স্পন্দন গতি। সকল ভাই, স্পন্দন স্প্রিং গতি। এর গতি না পর্যবৃত্ত গতি পড়ছিলাম। হ্যাঁ, পর্যাবৃত্ত গতিও আবার স্পন্দন গতিও। দেখো ও, সকল পর্যাবৃত্ত গতি, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, যে সকল পর্যাবৃত্ত গতি হচ্ছে, খেয়াল করো, সকল পর্যাবৃত্ত, সকল স্পন্দন গতি। দেখো সকল স্পন্দন গতি হচ্ছে পর্যাবৃত্ত, কিন্তু সকল পর্যাবৃত্ত আবার স্পন্দন না। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, সকল স্পন্দন কি? পর্যবৃত্ত গতি। কিন্তু সকল পর্যাবৃত্তি স্পন্দন না। গতি নয়। কেননা, আমি একটু বলি, তারপরে তোমরা বুঝে ফেলবা। সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি হওয়ার জন্য কি করতে হবে? এটা নির্দিষ্ট সময় পর পর কি করতে হবে? এই অতিক্রম করতে হবে। তাহলে এই বিন্দুটাকে কেন্দ্র করে মনে করো সে 4 সেকেন্ড পরে এখানে যায়, 4 সেকেন্ডে সে এখানে যায়, বুঝতে পারছো? আবার 4 সেকেন্ডে, মানে এখান থেকে 4 সেকেন্ডে সে এখানে যায়, এরপরে আবার পিছে চার যায়। সেকেন্ডে এখানে যায়, এরপরে 4 সেকেন্ডে এখানে যায়, বুঝতে পারতেছো? আবার মনে করো
8 সেকেন্ড পরে আবার সেইখানে আসে, ধরে নাও আর কি যে সে 4 সেকেন্ড পর পরে এই বিন্দুটাতে আসে, মানে আমি সিম্পলি বোঝার জন্য বলতেছি আর কি, সে 4 সেকেন্ড পর পরে কি এই জায়গাটাতে আসতেছে। জি। তাহলে এই গতিটাতে আসলে কি একটা নির্দিষ্ট পর্যায়ে অতিক্রম করতেছে না, মানে জি ভাইয়া। নির্দিষ্ট পর্যায়ে, মানে প্রতি ক্ষেত্রে পর্যায়টা কত? 4 সেকেন্ড। বুঝছো? যেহেতু প্রতি ক্ষেত্রে পর্যায়টা 4 সেকেন্ড, সুতরাং হচ্ছে আমরা এটা বলতে পারি কি এটা এই স্পন্দন গতিটা কি পর্যাবৃত্ত গতি। পৃথিবীতে এমন কোনো পর্যাবৃত্ত গতি না যেটা স্পন্দন গতি না। বুঝতে পারছো? সকল পর্যাবৃত্ত গতি কি স্পন্দন গতি, কিন্তু কিন্তু তো না, আমি উল্টা বুঝছি। সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কারণ এটা তো যেটা স্পন্দন গতি, হ্যাঁ, কারণ এটা একবার হচ্ছে এটা নির্দিষ্ট, মানে একটা পর্যাবৃত্ত গতি এটা নির্দিষ্ট সময় একদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে। এই জন্য হচ্ছে এই স্পন্দন গতিটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। কিন্তু পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে খেয়াল করো, পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে কিন্তু সকল পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে একবার সামনের দিকে যায় আরেকবার পিছনের দিকে যাবে, এরকম কি হয়? না। যেমন যেমন দেখো যে পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে আমরা বলতেছিলাম কি, যেমন ফ্যানের পাখা, তো ফ্যানের পাখা কি একবার সামনের দিকে ঘুরে কি আবার উল্টা পিছনের দিকে ঘুরবো? না স্যার। ফ্যানের পাখার গতিটা হচ্ছে পর্যাবৃত্ত গতি, কিন্তু এটা স্পন্দন না। গতি। ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটাও কিন্তু একটা পর্যাবৃত্ত গতি, কিন্তু এটা কিন্তু স্পন্দন না। কেন না? কিন্তু এটা একদিকেই ঘুরবো। কিন্তু ঘড়ির যে পেন্ডুলাম, এটা কি একবার একবার ডান দিকে আরেকবার কি বাম দিকে, কি দুই দিকে, মানে একবার সামনের দিকে আরেকবার তার পিছনের দিকে বিপরীত দিকে ঘুরবো। বিষয়টা বুঝতে পারছো কিনা? ফ্যানের ঘূর্ণন, ঘড়ির কাঁটা, বুঝছো? এই যে উপবৃত্তকার পথে সূর্যকে ঘিরে ঘিরে হেলির দৈর্ঘ্যের যে কক্ষপথ, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে কি পর্যায়বৃত্ত গতি, কিন্তু স্পন্দন গতি না। কিন্তু স্প্রিং, স্প্রিং, তারপরে হচ্ছে কি তোমার এই যে বলতেছিলাম যে দুল খাওয়া, তারপরে বলতেছিলাম যে সরল দোলকের গতি, সুর সরকার কম্পনের গতি, হ্যাঁ, ঘড়ির পেন্ডুলামের গতি, এগুলো কি স্পন্দন গতি এবং পর্যাবৃত্ত গতি। মানে সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত, কারণ কারণ সকল স্পন্দন গতিতে কি আছে, স্পন্দন গতি হওয়ার শর্তই হচ্ছে তাকে মিনিমাম কি হইতে হবে? পর্যাবৃত্ত হইতেই হবো। কি হইতে হবে? পর্যাবৃত্ত হতে হবে। তারপরে এর মানে স্পন্দন হইতো, ব্যাপারটা হচ্ছে এই জায়গায়। আর পর্যাবৃত্ত গতি হইতে হলে তাকে স্পন্দন হওয়া কি জরুরি না, তাকে একটা নির্দিষ্ট পর্যায় অতিক্রম পর পর কি এটা বিন্দুকে কেন্দ্র করে, হ্যাঁ, সমান, মানে একটা বিন্দুকে দিয়ে যদি কি করে এটা নির্দিষ্ট সময় পর পর যদি অতিক্রম করে আর কি, তখনই সেই জিনিসটা কি হয়ে যাবে, সেটা পর্যাবৃত্ত গতি হয়ে যাবে। আশা করি কনসেপ্টটা বুঝতে পারছো। তারপরে দেখি এটা নিয়ে আরো উদাহরণ আছে, বই পাওয়ার কোনো কারণ নাই। আরটা বুঝে গেছে। স্পন্দন গতি এক ধরনের পর্যাবৃত্ত গতি, খেয়াল করে সেটা কিভাবে। কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট পর পর অতিক্রম করে, তাহলে সেই গতিকে আমরা পর্যাবৃত্ত গতি বলি। বুঝতে পারছো? যেটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট পর পর অতিক্রম, যেমন ঘড়ির কাঁটা। আবার কোনো বস্তুর পর্যায়কাল অর্ধেক সময় একদিকে, মানে স্পন্দনের জিনিসটা হচ্ছে অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় কি তার বিপরীত দিকে চলবে, তাকে কি বলে? স্পন্দন গতি বলে। সুতরাং দেখা যাচ্ছে যে স্পন্দন গতি সম্পন্ন কোনো বস্তুর গতিপথ কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিকে অতিক্রম করে বলে সংজ্ঞা অনুসারী স্পন্দন গতি কি পর্যায়বৃত্ত গতিও বটে। তাই স্পন্দন গতি এক ধরনের পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, মানে স্পন্দন গতিতে অলওয়েজ কি থাকে, এটা নির্দিষ্ট বিন্দুকে কে তো অতিক্রম করে কি হয়, তার একটা পর্যায়কাল থাকে। কি থাকে? পর্যায়কাল থাকে। পর্যায়কাল থাকে। বুঝছো? এই জন্য স্পন্দন গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতি। সকল পর্যায়বৃত্ত গতি, পর্যায়কাল আবার কি? পর্যায়কাল হচ্ছে পিরিয়ড আর কি, যে কতক্ষণ পর পর, যেমন ঘড়ির কাঁটা, খেয়াল করো ঘড়ির কাঁটা হচ্ছে 60 সেকেন্ড পর পর কি হয়, মানে একটা মিনিটের মিনিটের যে যে ইয়াটাকে যে 12 যে ইয়াটাকে এই সংখ্যাটাকে সে কি করে অতিক্রম করে করে কিনা, একটু আগে যে দেওয়াল ঘড়িটা দেখাইছিলাম, তো এটার পর্যায়কাল হচ্ছে 60 সেকেন্ড। যেমন আমরা বলতেছিলাম দুলনটা, যে একটা দুলন শুরু হয়ে যেখান থেকে শুরু হয়েছে আগের অবস্থানে 4 সেকেন্ড পর পর কি হয় ফিরে আসে, এটা কি, এটা হচ্ছে পর্যায়কাল। বা তোমার মনে করো 1 সেকেন্ড পর পর কি হয়, যে এই পেন্ডুলামের ইয়াটা 1 সেকেন্ড এদিকে যায়, আবার 1 সেকেন্ড পর পর কি সে তার আগের আগের অবস্থানে ফিরে আসে, এটা হচ্ছে কি পর্যায়কাল। মানে একটা বস্তু যেখান থেকে শুরু হয়েছে, শুরু হয়ে আগের অবস্থানে ফিরে আসতে, যেখান থেকে শুরু হয়েছে শুরু হয়ে আগের অবস্থানে ফিরে আসতে যে সময় লাগে তাকে কি বলে?
পর্যায়কাল বলে, তাই না? পর্যায়কাল। পর্যায়কাল বলে, ভেরি গুড। তারপর দেখো সকল পর্যাবৃত্ত গতি ঘূর্ণন গতি নয়। এটা আবার কি হলো? এটা ভুল বলছে, বুঝছো? ভাইয়া। এটা দেখি কি বলতে চাইছে। এখানে বলতে চাইতেছে আর কি, যে কোনো বস্তু যদি নির্দিষ্ট বিন্দু বা নির্দিষ্ট কণাগুলো দ্রুত অতিক্রম করে ওই ওই অক্ষকে কেন্দ্র করে, হ্যাঁ, তখন তার গতিকে কি বলে? ঘূর্ণন গতি বলে। হ্যাঁ, ঠিক আছে, ঘূর্ণন গতি। অপরদিকে কোনো বস্তু কণার গতি যদি এমন হয়, একটি নির্দিষ্ট বন্ধুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় একই দিকে অতিক্রম করে, ঠিক আছে, তখন তাকে পর্যাবৃত্ত গতি বলে। তাহলে দেখা যাচ্ছে যে গতি সম্পন্ন কোনো বস্তুর গতিপথ যে কোনো নির্দিষ্ট সময় পর পর একই দিকে অতিক্রম করতে হয় বলে তাকে কি ঘূর্ণন গতি বলে। সুতরাং মানে এখানে খেয়াল করো, ঘূর্ণন গতির যে ডেফিনেশনটা, এখানে একটা জিনিস আছে, যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, ঠিক আছে, যদি এমন হয় যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর যদি অতিক্রম করে, তখন সেটা হবে কি পর্যাবৃত্ত গতি। তবে সকল পর্যাবৃত্ত গতি ঘূর্ণন গতি নেই। যেমন অল্প বিস্তরে সরল দোলকের গতি, ঠিক আছে, যেমন সরল দোলকের গতি কিন্তু ঘূর্ণন না। বা একটা সরল দোলকের বা পেন্ডুলিয়ামের গতি কি ঘূর্ণন? একটু আগে যে পেন্ডুলামটা দেখছিলা, এই যে এরকম একটা পেন্ডুলাম ছিল, এটা এদিকে গেছে, কত কিছুক্ষণ এদিকে গেছে, এটা কি ঘূর্ণন? এটা কিন্তু ঘুরছে না। ঘূর্ণন বলতে আমরা কি বলতেছি, যেমন ঘড়ির কাঁটা একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সে কি করতেছে, 360 ডিগ্রি ঘুরতেছে। তারপরে কি ফ্যান, ফ্যান কি একটা বিন্দুকে কেন্দ্র করে বারবার ঘুরতেছে, মানে যেটা ঘূর্ণন তো ঘূর্ণনই, একদম একটা বিন্দুকে কেন্দ্র করে বারবার অতিক্রম করব। কিন্তু এটা তো আর এরকম না যে ঘড়ির কাঁটা বা একটা, আমরা যখন দুল খাই কোনো একটা দুলনাতে, এখানে কি আমরা একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরি এরকম বৃত্তের মতো কি না ঘুরতে থাকি? হ্যাঁ, না স্যার। না। বুঝতে পারতেছো কি না? তো সকল পর্যাবৃত্ত গতি হচ্ছে তোমার ঘূর্ণন গতি না। যেমন আমরা দুল যে খাইতেছি এটা পর্যাবৃত্ত গতি, ঘড়ির কাঁটা, পেন্ডুলাম, এটা পর্যাবৃত্ত গতি, সরল দোলকের গতিটা এটা পর্যাবৃত্ত গতি, কিন্তু এগুলো কি না, ঘূর্ণন গতি না। তো কোন ঘূর্ণন গতিটাই পর্যাবৃত্ত গতি বলতো? একটা ঘূর্ণন গতি আছে যেটা পর্যাবৃত্ত গতি, সেটা কি? অনেকগুলো আছে। যেমন ঘড়ির কাঁটা, এটা ঘূর্ণন গতি, আবার এটা কি পর্যাবৃত্ত গতি। গতি। এটা ঘড়ির ফ্যান, কাঁটা, ফ্যানও তো আছে। হ্যাঁ ফ্যান, ঘূর্ণন গতি, পর্যাবৃত্ত গতি। তারপরে মনে করো যে পৃথিবীর কে কেন্দ্র করে চাঁদ যে ঘুরতেছে বা গ্রহ উপগ্রহগুলো ঘুরতেছে, এগুলো ঘূর্ণন গতি এবং পর্যাবৃত্ত গতির উদাহরণ। বুঝতে পারছো? মানে কিছু আছে, এই এই এক্সাম্পলটা বুঝতে হবে যে একটা দিয়ে যেখানে দুইটা জিনিসকে কভার করা যায়। তারপরে যে জিনিসটা আছে এটা হচ্ছে স্কেলার এবং ভেক্টর রাশি। এটা দিয়ে শেষ করে দেবো আর কি আজকে। আজকে স্টুডেন্ট অনেক কম। ভাই এগুলা কি সব পিটিপি করে দিবেন? হ্যাঁ, এগুলা সব কি পিটিপি করে দিবেন? হ্যাঁ, পিডিএফ করে দেবো, সমস্যা নাই। আচ্ছা। দেখো, ভেক্টর রাশি হচ্ছে যে রাশিটার কি আছে, মান আছে এবং কি আছে, দিক আছে। বুঝছো? ভেক্টর রাশি জিনিসটা আসলে কনসেপ্টটা কিভাবে আসছে, যে দেখো, আর যে রাশির মানও নাই দিকও নাই, এটা হচ্ছে স্কেলার রাশি। দৈনন্দিন জীবন আমরা যা ইউজ করি আর কি, এখানে ভেক্টর রাশিটা লাগে আর কি। কিভাবে লাগে? তোমরা কি আগামীকালকে ফ্রি আছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ভাইয়া। ঠিক আছে। আগামীকাল ফ্রি থাকলে আগামীকালকে হচ্ছে আমি একটা টাইমে তোমার ক্লাস নেবো আর কি, মানে ওই যে বাংলা ক্লাসটা নেবো, এটা আজকে আর নিবো না। দেখো আচ্ছা যে ঠিক আছে। হ্যাঁ, তো দেখো ভেক্টর রাশির যে মেইন যে কনসেপ্টটা আর কি, কনসেপ্ট একটু মানে বোঝার চেষ্টা করো। যে এখানে কোনো একটা বিন্দুতে মনে করলো যে তোমাকে বললো যে তুমি একটা রুমের মধ্যে আসো, ধরো তুমি একটা রুমের মধ্যে আসো আর কি। তো ওই রুমটা থেকে তোমাকে বললো আর কি যে তুমি বের হওয়ার জন্য, রুমের দরজাটা কি সব দিকে কি দরজা থাকে নাকি একদিকে দরজা থাকে? স্যার একদিকে। একদিকে দরজা থাকে। এখন মনে করো তুমি রুম থেকে বের হতে চাচ্ছ, রুমের দরজাটা হচ্ছে পূর্ব দিকে, আর তুমি যাচ্ছ হচ্ছে পশ্চিম দিকে, তাহলে কি তুমি বের হইতে পারবা? না। না স্যার। না, তুমি কিন্তু বের হইতে পারবা না।
তুমি যদি কোনো বের হইতে চাও তোমাকে একটা নির্দিষ্ট দিকে কি করতে হবে, যাইতে হবে না? হ্যাঁ। এবং কতটুকু যাইতে হবে জি মনে ভাইয়া। করো, মানে ও আচ্ছা, আগামীকাল তো হচ্ছে শবে বরাত, এটা একটা ব্যাপার আছে আর কি। হ্যাঁ ধন্যবাদ, আগামীকাল তো সন্ধ্যার পরে শবে বরাত। হুম। তো দিনের বেলা কোনো একটা টাইমে ক্লাস নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? জানাবো না, আমি গ্রুপে একটা ইয়ে দিব না, তোমরা খেয়াল রাখো আর কি। আমি কখন মানে স্লাইডটা রেডি হইলে নিয়ে নিবো আর। তো একটু একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো যে আমি আসলে কি বুঝাইতে চাইতেছি। যে এখন মনে করো আমি যে চেয়ারটাতে বসে রয়েছি, বা এখন মনে হয় সম্ভবত ক্লাসে ইয়া জয়েন করছে। হ্যাঁ, এই সাদিয়া মনে হয় জয়েন করছে। তো সাদিয়া মনে করো রুম থেকে বের হইতে চায়, তো তার তার কাছ থেকে, তার দরজাটা হচ্ছে তার রুম মানে পূর্ব দিকে, তো সে পূর্ব দিকে 1 মিটার গেছে। তো দরজার দূরত্ব হচ্ছে, সে যেখানে বসে রয়েছে এখান থেকে 2 মিটার। তাহলে সে পূর্ব দিকে গেছে, কিন্তু গেছে 1 মিটার, তাহলে কি সে বের হইতে পারবে রুম থেকে? না। পারবে না। না স্যার। দরজার দূরত্ব হচ্ছে 2 মিটার। তাহলে এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে, সেই জিনিসটা হচ্ছে এটা কি তোমার মানও লাগবে, সাথে কি লাগবে, দিকও লাগবে। দিকও লাগবো। আমি পূর্ব দিকেও যাইতে হবে, আমি উত্তর দিকে 2 মিটার গেলেও লাভ নাই, দক্ষিণ দিকে গেলেও লাভ নাই, পশ্চিম দিকে গেলেও সাদিয়া তার রুম থেকে বের হতে পারবো না। সে যেখানে বসে ক্লাস করতেছে এখান থেকে বের হইতে হইলে তাকে পূর্ব দিকে 2 মিটার যাইতে হবে, এবং এটা নির্দিষ্ট কোণেও যাইতে হইতে পারে, শুধু দিক দিলে হইতো না। মনে করো সে বসে রয়েছে যে জায়গাতে, এখান থেকে সোজা বরাবর দরজাটা না, সে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি বের হওয়ার চেষ্টা করে, তাহলে কি ওই কোণাকুনি হচ্ছে দরজাটা, তখনই সে বের হইতে পারবে। বুঝতে পারছো? তো এই জন্য হচ্ছে যে কোনো কিছু প্রকাশ করার জন্য ভেক্টর জিনিসটা কখন লাগে, তুমি বাস্তব জীবনে চলতে গেলে। এখন আমাকে বললো আমাদের বাসা থেকে সুলতানপুর স্কুলে যাওয়ার জন্য, আমি উত্তর দিকে হাঁটতে থাকলাম 2 কিলোমিটার, আমি কি সুলতানপুর স্কুলে যেতে পারবো? কখনো যেতে না। পারবো না। আমার এখান থেকে বললো যে বুয়েট ক্যাম্পাস থেকে, তোমার মনে করো মানে যে কোনো একটা জায়গা বোঝায় আর কি, মানে সাপোজ আর কি, যে বুয়েট ক্যাম্পাস থেকে বললো যে আমাকে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে যাওয়ার জন্য। তো আমি যদি এরকম করি আর কি, যে আমি হচ্ছে তোমার মানে দক্ষিণ দিকে হাঁটলাম, তখন তো যাইতে পারবো না, মানে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসটা পড়ছে বুয়েট ক্যাম্পাস থেকে উত্তর দিকে। বুঝতে পারছো? তো এরকম আর কি, যে আমাকে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট কোণে যাইতে হবে। বা আমাদের বাসা থেকে যদি আমি চিন্তা করি আর কি, যে একটা জায়গা আর কি, যেটার অবস্থান হচ্ছে যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে পশ্চিম দিকে যদি আমি হাঁটি, তাহলে হচ্ছে মনে করো, আমি একটু দেখাই, দেখালে বুঝতে পারবো জিনিসটা। যেমন এখানে একটু দেখো এই ফিগারটার মধ্যে, যে আমাদের বাসা থেকে আমি যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এই যে পশ্চিম দিকে যদি হাঁটা শুরু করি, তাহলে আমি মনে করো এই যে সুলতানপুর স্কুলে পৌঁছতে পারবো। ঠিক আছে? সুলতানপুর স্কুলে পৌঁছতে পারবো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে পশ্চিম দিকে যদি হাঁটা শুরু করি। আর আমি অন্য যত দিকে যাই না কেন, আমি কিন্তু আর স্কুলে পৌঁছাতে পারবো না। এই যে একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে আর কি, এটাকে কি বলতেছে, এবং কতটুকু যাইতে হবে। আমি মনে করি 1 কিলোমিটার গেলাম, সুলতানপুর স্কুলে পৌঁছাতে পারবো না, আমাকে যাইতে হবে হচ্ছে 2 কিলোমিটার। এক্সাম্পল, আমি 2 কিলোমিটার যদি হাঁটি, তাহলে স্কুলে মানও লাগবে, দিক লাগবে, সাথে কি লাগতেছে, এটা কোণও লাগতেছে। বুঝছো? আমি মানে একটা নির্দিষ্ট দিক মান লাগতেছে, দিক লাগতেছে, একই সাথে কি লাগতেছে, কোণ লাগতেছে, তখন এটাকে বলে ভেক্টর আর কি। ভেক্টরটাকে প্রকাশ করা হয় হচ্ছে এই চিহ্নটা দ্বারা। কি চিহ্নটা দ্বারা? এই চিহ্ন দিয়ে। অথবা মোটা হরফে লেখা হয়, যেমন এই যে এরকম মোটা হরফে মোটা হরফে ভেক্টর লেখা হয়। এটার উপরে এরকম একটা টুপি দেওয়া হয়। অথবা ছোট হাতে লিখলে এটার উপরে টুপি দেওয়া হয়। অথবা এইভাবে লিখে নিচে একটা টুপি দেওয়া যেতে পারে। অথবা এইভাবে লিখে নিচে একটা টুপি দেওয়া যায়, হচ্ছে মোটা হরফে লেখা যায়। এই যে মোটা হরফে বা উপরে টুপিটা না দিলেও মোটা হরফে যদি লেখে, তখন কি হবে, এটা ভেক্টর হবে আর কি। এরকম তীর চিহ্ন দিয়ে লেখা যায়, এরকম উপরে টুপি দিয়ে লেখা যায়, তারপর হচ্ছে ডাইরেক্ট মোটা হরফে লেখা যায় কোনো তীর টির ছাড়াই। এ তারপরে এরকম মোটা হরফে লেখা যায়, তারপর নিচে দিয়েও লেখা যায়। বুঝতে পারছো কিনা ভেক্টর? এখন এই 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 ডাইরেকশনটা দিয়ে বোঝায় আর কি, যেমন এদিকে একটা ডিরেকশন দিয়েছে, এটা দিয়ে বোঝায় হচ্ছে এটা কোন দিকে যাবো, পূর্ব দিকে যাবো। আর আমি যদি ডিরেকশনটা এদিকে দিতাম, তাহলে এটা কোন দিকে যেত, পশ্চিম দিকে। এটা যদি ইস্ট পশ্চিম হয়, দিকে। এটা হচ্ছে ওয়েস্ট। আর উপরেরটা কি নর্থ, আর নিচেরটা কি সাউথ। এখানে ডিরেকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর যে রাশিকে, ঠিক আছে, ভৌত রাশিকে শুধু মান দিয়ে প্রকাশ করা যায়, দিকের প্রয়োজন হয় না, তাকে কি বলে, স্কেলার বলে। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, জনসংখ্যা, তাপমাত্রা, তাপ, বৈদ্যুতিক বিভব, দ্রুতি, কাজ ইত্যাদি। বুঝতে পারছো? এগুলো কি স্কেলার।
ভেক্টর রাশির ক্ষেত্রে কি আছে, মান আছে, দিক আছে। স্কেলার কি উম, শুধুমাত্র মান আছে। দেখো যে এই জিনিসটা বলছে আর কি, যে ভেক্টর এবং স্কেলার বস্তু জগতের রাশিগুলোকে দুইটা ভাগে ভাগ করা যায় আর কি, সেটা হচ্ছে ভেক্টর রাশি আর এটা হচ্ছে স্কেলার রাশি। ভেক্টর রাশি যেগুলোর মধ্যে এগুলো আছে, এদের এটা এখানে একটা টেকনিক আছে যে মানে কিছু একটা বলছে আর কি, ভব মানে হচ্ছে দুনিয়াতে, দুনিয়াতে আর কি, মানে পৃথিবীতে আর কি, দুনিয়া বা পৃথিবীতে আর কি। সব প্রিয়তম, প্রিয়তম মানে হচ্ছে যারা পছন্দের মানুষ আর কি, এরকম কিছু একটা বাসে, ঠিক আছে, প্রেম বা ভালোবাসা ইত্যাদি উজ্জ্বল জানা লাগে। তো ভতে আর কি, ভতে হচ্ছে ভরবেগ, হ্যাঁ, তারপর বিতে হচ্ছে বেগ, দৈত্য সত্য হচ্ছে স্মরণ, গতে হচ্ছে বল, প্রিয় দিয়ে বুঝাইছে হচ্ছে পৃষ্ঠটান আর কি। পৃষ্ঠটান জিনিসটা কি, এটা পরে পড়বা, পরে বুঝাবো আর কি। মানে কোন একটা তরলের এমন একটা বৈশিষ্ট্য আর কি, যেটা তরলটাকে টান দিয়ে ইয়া করে রাখে আর কি। ঠিক আছে, যেমন তোমরা যখন গ্লাসের মধ্যে না, একটা ফুটা যখন পড়ে আর কি টেবিলের উপরে, দেখবে একটা গুল ফুটার মতো হয়ে যায় টেবিলের উপরে যখন পানি পড়ে। এই যে পানিটা এরকম গোল আকৃতি ধারণ করে, মানে একবার ছড়াই না পইরা কোন একটা ফুটা, পানির ফুটা যখন পরে গোল আকৃতি ধারণ করে, মূলত এই ফুটাটাই আর কি, পানির ফুটার যে গোল আকৃতি ধারণ করে, এটা হচ্ছে কি, কিসের কারণে, হ্যাঁ, পানির ফুটাটা একবার ছড়াইয়া টিনের মতো হয়ে যায় না, না হয়ে কি হয়, আহ, গোলাকৃতি ধারণ করে আর কি। তো এই যে যে কারণে ধারণ করে আর কি গোলাকৃতি, যেটা ধারণ করে আর কি, এটা মূলত যে তরলের পৃষ্ঠটানের কারণে। তারপর ত্বরণ, মন্দন, ভ্রামক, সান্দ্রতা, সান্দ্রতা কি, এটা পরে পড়ানো যে প্রাবল্য ওজন, এই জিনিসটা দেখবা আর কি। ছন্দ ছাড়া মনে রাখতে পারলে ভালো, বুঝতে পারছো, যেমন আমি ছন্দ ছাড়াই মনে রাখার চেষ্টা করি, তারপরে সে অনেক সময় অনেকের ছন্দ লাগে। তো এখানে দেখো স্কেলার রাশির উদাহরণগুলো আছে, এগুলো পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। যেমন দৈর্ঘ্য কিন্তু স্কেলার, ভর স্কেলার, সময়, জনসংখ্যা, তাপমাত্রা, তাপ, বৈদ্যুতিক বিভব, বিভব কি রাশি, স্কেলার রাশি, দ্রুতি স্কেলার রাশি, কাজ কি, স্কেলার রাশি। বুঝতে পারছো? এখন আসো এরপরের জিনিসটা আমরা একটু দেখাই, দ্রুতি বা সরণ, এই জিনিসটা কনসেপ্ট আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরো একটা জিনিস ধরো যে তুমি 4 মিটার ব্যাসার্ধের, সরি, দ্রুত সরণ যে জিনিসটা বলতেছিলাম, যে তুমি 4 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে 4 বার ঘুরছো। মানে 4 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে কতবার ঘুরছো? 4 বার। যেখান 4 বার। থেকে, যেখান থেকে শুরু করছো এখানে এসে থামছো, একটা বৃত্তকের মধ্যে ঘুরছো, ঘুরে যেখান থেকে শুরু করছো এখানে এসে থামছো। তো দেখাই আমি তোমাদেরকে জিনিসটা, এটা হচ্ছে একটা বৃত্তাকার পথ, ঠিক আছে। তো এখানে তুমি মনে করো একটা জায়গা থেকে যাত্রা শুরু করছো, কাফি মনে করো এই জায়গাটা থেকে যাত্রা শুরু করছে, যুদ্ধ করে, হ্যাঁ, কত মিটার গেছে, এটা হচ্ছে একটা 4 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথ, তারপর এটা ব্যাসার্ধ হচ্ছে 4 মিটার। কাফি যেখান থেকে যাত্রা শুরু করছে এখানে এসে কি থামছে, ঠিক আছে। তো 4 মিটার ব্যাসার্ধ এটা বৃত্তাকার কয়বার ঘুরছে, একবার, দুইবার, তিনবার, 4 বার ঘুরছে, কতবার ঘুরছে, 4 বার ঘুরছে, বলে, হ্যাঁ, 4 বার ঘুরছে। এখন দেখো, তুমি বলবে আমি 100 মিটার অতিক্রম করে ফেলছি, কত মিটার অতিক্রম করে ফেলছি, 100 মিটার। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি, 100 মিটার। যেখান থেকে শুরু করছিলে এই জায়গাতে রয়ে গেছো, ঠিক না? কারণ কি, তোমার স্মরণ কত হয়েছে, শূন্য, কতটুকু স্মরণ হয়েছে। বা এটা একটু আবার বুঝান। হ্যাঁ, বুঝাইতেছে, দেখো যে এই পজিশনটাতে একজন ব্যক্তি আছে, খেয়াল করে, এই পজিশনটাতে একবার একজন ব্যক্তি আছে, হ্যাঁ। তো সে এখান থেকে শুরু করে এভাবে যাইতে যেতে 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 পুরো 4 মিটার এটা বৃত্তাকার ব্যাসার্ধের একটা পথ অতিক্রম করে আগের অবস্থানে ফিরে আসছে। মনে করো একবার ঘুরছে, একবার। তো সে যেখান হুম। থেকে শুরু করছে এখানে যদি ফিরে আসে, তার তার স্মরণ কতটুকু হইছে, কতটুকু সরছে। আমার কথাটা কি বুঝতে পারছো? এটা তো একবার গিয়ে তো আগের জায়গায় আসছে, আগের জিরো জায়গায় না? সে কি, সে যেখানে থেকে শুরু করছে এখানে চলে আসছে, তাহলে সে কি কোনো পরিমাণ তাহলে জায়গা সরছে?
না, এটা তো জিরো হইব। তার সরণটা হচ্ছে জিরো। সহজ কথায় হচ্ছে এটা। তো সরণ জিনিসটা কি? এটা হচ্ছে সরল রৈখিক দূরত্ব। মানে সরল রৈখিক দূরত্ব এই বরাবর যদি সে যাইতো, সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা কি হইতো? সরণ। তাহলে বৃত্তাকার পথে সরণ কত? আমি যে বৃত্তাকার পথে যতটুকু যেখান থেকে শুরু করছি সেখানে যদি শেষ করি তাহলে সরণ কত হইব? কারণ জিরো হইব। সরণটা হচ্ছে শূন্য হইব। বুঝতে পারছো কিনা? কিন্তু দূরত্ব কিন্তু হুম। জিরো হইতো না। সাপোজ আর কি এটা যদি 100 মিটার হয়, তাহলে সে কি করছে? 100 মিটার দূরত্ব কি করছে? পার অতিক্রম করছে। করছে। কিন্তু সরণ হুম। কি হয়েছে? কারণ সে জিরো যেখানে হইছে। জিরো হয়েছে। জিনিসটা বুঝতে পারছো কিনা? দূরত্ব আর হ্যাঁ। সরণ জিনিসটা এক না। তো এখানে আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে দ্রুতি। দ্রুতি জিনিসটা কি? যে রিমন 100 মিটার দূরত্ব 50 সেকেন্ডে পার হলো, অন্যদিকে আইমান এই দূরত্ব 40 সেকেন্ডে পার হলো, তাহলে কে দ্রুত চলছে? তাহলে একজন যদি 50 সেকেন্ডে পার হয় তার সময় বেশি লাগছে, আরেকজন 40 সেকেন্ডে পার হয়েছে তার সময় কি লাগছে? কম লাগছে। তাহলে খেয়াল করো যে আইমান 40 সেকেন্ডে যেহেতু পার হয়েছে, তাহলে আইমান 1 সেকেন্ডে পার হয়েছে কত? 100/40, 2.5 মিটার। আবার রিমন 1 সেকেন্ডে পার হয়েছে কত? 2 মিটার। যেহেতু যেহেতু আইমান 1 সেকেন্ডে রিমনের চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করছে, তাই হ্যাঁ আইমান রিমনের চেয়ে কি দ্রুত চলছে। কথাটা তো এটাই। হুম। দ্রুতি জিনিসটা হচ্ছে হ্যাঁ। কি? বুঝতে পারতেছো? দ্রুতি কি জিনিসটা ভাইয়া? হচ্ছে নির্ভর করে সময় ও অতিক্রান্ত দূরত্বের উপর। কিসের উপর নির্ভর করে? সময় ও অতিক্রান্ত দূরত্বের উপর। দেখো আমরা যখন দ্রুতিটা বের করতে যেতেছিলাম যে 1 সেকেন্ডে, হ্যাঁ, আইমানের অতিক্রান্ত দূরত্ব আমি কি করতেছি? ঠিক আছে, 40 সেকেন্ড দিয়ে ভাগ করতেছি। বুঝতে পারছো দূরত্বটারে ভাগ করতে? হ্যাঁ, দ্রুতি নির্ভর করা হচ্ছে সময় এবং অতিক্রান্ত দূরত্বের উপর। দ্রুতি মানে কি? সময় বাই দূরত্ব। তাহলে এখানে খেয়াল করো, যার সময়টা কতটুকু আর দূরত্ব কতটুকু, এটা কিন্তু দিক টিক কিছু বলতেছে না। দিক টিক কি কিছু বলতেছে? না। না। দ্রুতির খেয়াল করো, দ্রুতির মাত্রা হচ্ছে এলটি, সময়ের। সরি, এটা কিন্তু দ্রুতি হচ্ছে এটা। খেয়াল করছো? এটা ভুল আছে। আর এটা ভুল আছে। আর এটা হচ্ছে তোমার দূরত্ব। উপরটা কি হইব? দূরত্ব। নিচেরটা কি হইব? সময়। বুঝতে সময়। পারছো? দূরত্বের একক কত? এল। আর সময়ের একক কত? টি। তাহলে এল টি ইনভার্স 1। আর দ্রুতির একক কি? মিটার বাই সেকেন্ড, এম এস ইনভার্স 1। বুঝতে পারছো? জি। থ্যাংক ইউ সো মাচ। তো এরপরে দেখি আমাদের কি আছে। Wait, একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়াইতে চাইছিলাম। এটা কোন ইনক্লুড করে নেই? সমস্যা নেই, নেক্সট ক্লাস ইনক্লুড। ভাই, ইংলিশ ক্লাসটা এটা কবে নিবেন? আগামীকাল বাংলা ক্লাস নেবো ইংলিশ ক্লাসের পরিবর্তে। আচ্ছা। ঠিক আছে, দাঁড়াও একটু ওয়েট করো। দেখো, গড় দুটি নামে একটা কনসেপ্ট আছে আর কি। তো গড় দুটি কনসেপ্টটা কিভাবে আসছে? যেমন যদি কোনো গাড়ি ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় 7 ঘন্টায় 350 কিলোমিটার অতিক্রম করে, তাহলে তার গড় দুটি হচ্ছে 7 দিয়ে যদি আমি 7 ঘন্টায় গেছে 350 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় গেছে। 50 কিলোমিটার। হ্যাঁ, তাহলে 1 ঘন্টায় গেছে কত? 50 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে কি? গড় দ্রুতি। বুঝতে পারছো কিনা? 7 ঘন্টায় গেছে 350 কিলোমিটার, দিলে 1 ঘন্টায় গেছে কত? 7 দিয়ে যদি আমি ভাগ করি তখন এই জিনিসটা কি হবে? গড় দ্রুতি। গড় দ্রুতি বলার কারণ হলো, এই কারণে আমরা গড় দ্রুতি বলছি যে প্রতি ঘন্টায় কি সে 50 কিলোমিটার গেছে এমন তো কোনো কথা নাই। কখনো 50 কিলোমিটার গেছে, কখনো 60 কিলোমিটার গেছে, কখনো 40 কিলোমিটার গেছে। তো এই জন্য বলছে সে 7 ঘন্টায় গেছে 350 কিলোমিটার। যদি এরকম বলে আর কি যে একটা বাস
হ্যাঁ, 3 ঘন্টায় গেছে 100 কিলোমিটার, মানে বিবারিয়া থেকে সে কোথায় গেছে, ঢাকায় গেছে। তখন এইটা মূলত আসলে আমার কি বলতেছে, এটা বলতেছে তার গড় দ্রুতি, কি বলতেছে, গড় দ্রুত মানে মানে দ্রুতি দ্রুতি বলতেছে আর কি, মানে দ্রুতি বলতেছে। তো এটা যদি আমি ওই 3 ঘন্টায় গেছে 100 কিলোমিটার, এটা হচ্ছে দ্রুতি, এই 3 দিয়ে যদি আমি ভাগ করি আর কি, তাহলে প্রতি ঘন্টায় হচ্ছে 33 দশমিক, মনে করো 33 কিলোমিটার এরকম হয়, 33 আর কি হয়। তখন এই জিনিসটা হবে কি তোমার গড় দ্রুতি। বা যদি আমরা বলি আর কি, এটা বাস মানে মানে 60 কিলোমিটার বেগে চললে, ঠিক আছে, 60 কিলোমিটার পার আওয়ার বেগে আর কি, গিয়ে মানে ঢাকা থেকে চট্টগ্রাম গিয়ে পৌঁছছে। হ্যাঁ, বা 30 কিলোমিটার পার আওয়ার বেগে আর কি বিবারিয়া থেকে ঢাকা গিয়ে পৌঁছছে, বা ঢাকা থেকে বিবারিয়া গিয়ে পৌঁছছে। তখন এটাকে বলা হয় তোমার গড় দ্রুতি আর কি। গড় দ্রুতি জিনিসটা হচ্ছে মোট মোট দূরত্ব, টোটাল দূরত্ব কত আর নিচে কত মোট সময়। গড় দ্রুতি জিনিসটা কি, মোট দূরত্ব আর নিচে কত মোট সময়। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা যে জিনিসটা পড়বো এটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতিটা কি, ধরো তুমি মাশরাফির কোনো বলে দ্রুতি কত জানতে চাও, এজন্য তোমাকে তাৎক্ষণিক দ্রুতির সাহায্য নিতে হবে, মানে খুব দ্রুত স্পিড, এটা বন্দুক থেকে গুলি বের হয়েছে, তাহলে তোমাকে এই সময় কি জানতে হইব, ওই মুহূর্তে একটা বন্দুক থেকে কি বের হয়েছে, গুলি বের হয়েছে, তাহলে আমাকে ওই মুহূর্তে কি জানতে হবে, এটা ওই মুহূর্তে নির্দিষ্ট যে মানে নির্দিষ্ট যে দ্রুতিটা, এটা মুহূর্তের নির্দিষ্ট দ্রুতিটা কি হবে বের করতে হবে। তাহলে যে কোনো মুহূর্তের প্রকৃত বা তাৎক্ষণিক যে মানে অতিক্রান্ত দূরত্বটা, এটা যদি আমি অল্প সময়ে বের করতে চাই, তখন সেটাকে বলে কি তাৎক্ষণিক দ্রুতি। খেয়াল করো যে অল্প সময়ের ব্যবধানে যে কোনো মুহূর্তের যে অতিক্রান্ত দূরত্ব যদি আমি বের করতে চাই, তখন সেটা কি হবে, তাৎক্ষণিক দ্রুতি। সেটা কিরকম, যেমন বলতেছে কেউ যদি বল করে, তাহলে আমি ওই মুহূর্তে বলটা যখন ছুটছে ঠিক সেই মুহূর্তে কি এই বলটার বেগ কত, ঠিক আছে, বা এই না এটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এটা যদি আমরা বেগ বেগ কত বের করতে চাই, তাহলে হবে তাৎক্ষণিক বেগ। আর কতটুকু দূরত্ব অতিক্রম করছে, হ্যাঁ, এটা যদি আমরা বের করতে চাই, তখন সেটা হবে কি তাৎক্ষণিক দ্রুতি। দ্রুতি জিনিসটা হচ্ছে সময়ের সাথে বস্তুর অবস্থার পরিবর্তন। দ্রুতি জিনিসটা কি, সময়ের সাথে বস্তুর, আমার কথা কি শুনতেছো? জি স্যার। জি ভাইয়া। দ্রুতি জিনিসটা কি, দ্রুতি জিনিসটা হচ্ছে সময়ের সাথে বস্তুর অবস্থা অবস্থানের পরিবর্তন। হ্যাঁ, অবস্থানের পরিবর্তন। হ্যাঁ, এটা হচ্ছে কি দ্রুতি। তো এখন খেয়াল করো যে আমরা একটু আগে যে কনসেপ্টটা দেখতেছিলাম আর কি, দেখাই তোমাদেরকে। হ্যাঁ, এই যে, হুম, খেয়াল করো দ্রুতি জিনিসটা হচ্ছে তোমার দূরত্ব বা সময়। এই স্লাইডটাতে একটু দেখো, দ্রুতি জিনিসটা মানে হচ্ছে কি দূরত্ব বাই সময়। ডিটা হচ্ছে দূরত্ব, টিটা কি সময়। আর তাৎক্ষণিক দ্রুতি মানে হচ্ছে কি জানো নে, তাৎক্ষণিক দ্রুতি মানে হচ্ছে, খেয়াল করো, তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে যদি টিটা শূন্যের কাছাকাছি হয়। খেয়াল করো তাৎক্ষণিক দ্রুতি ক্ষেত্রে জিনিসটা হবে টি টেন্স টু জিরো, টি টেন্স টু জিরো, টিটা হচ্ছে শূন্যের কাছাকাছি, টিটা কি শূন্যের কাছাকাছি। এই জিনিসটাকে বলে টেন্স টু। এটা তোমরা অনেক বেশি পড়বা, যখন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করবা, ইন্টারভিউটা অনেক বেশি। তো এটা এখন বুঝাই দিই যে তাৎক্ষণিক দুটির কনসেপ্টটা কই থেকে, যে শূন্যের কাছাকাছি বাট শূন্য না। যেমন কত, 0.0000001 এটা অনেক কম না, এটা শূন্যের কাছাকাছি, কিন্তু এটা কি শূন্য না। না। ব্যাপারটা হচ্ছে এই টাইপের, খুবই কাছাকাছি একটা মান। টি এর মানটা যখন খুবই ক্ষুদ্র হবে, সময়ের মানটা যখন খুবই ক্ষুদ্র হবে, এই ক্ষুদ্র সময়ে আমার কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনটা কি হবে, বুঝতে পারছো, বা অতিক্রান্ত দূরত্বটা কত হবে, ক্ষুদ্র সময়ে অতিক্রান্ত দূরত্বটা কত হবে, ঠিক আছে। সময়টা যখন ক্ষুদ্র হবে, মানে ক্ষুদ্র সময়ের ব্যবধান, ক্ষুদ্র ব্যবধান, তখন যেটা হবে আর কি, তখন সেটা হবে কি তোমার দ্রুতি।
ঠিক আছে, এই দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি, কারণ এটার কি নাই, দিক নাই। আমি এখানে জাস্ট দূরত্ব বের করতেছি, কোন দিকে এটা বের করতেছি না, দূরত্ব বের করতেছি। সুষম দ্রুতি, কোনো বস্তুর দ্রুতি যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তখন সেটা হবে সুষম দ্রুতি। আর সমান সময়ে যদি সমান দূরত্ব অতিক্রম না করে তখন হবে কি অসম দ্রুতি। দ্রুতির আর তাৎক্ষণিক দ্রুতিটা কি, ওই যেমন পরিবর্তন দেখো, তাৎক্ষণিক দ্রুতি আসবে এখান থেকে, এই যে ডেল পরিবর্তন, ডেল চিহ্নটা, এই যে ডেল চিহ্নটা দেখবো যে পরিবর্তন, দূরত্বের পরিবর্তন আর সময়ের পরিবর্তন, এই সংজ্ঞাটা হইছে না, দূরত্বের পরিবর্তন সময়ের পরিবর্তন। এটা হবে তাৎক্ষণিক দ্রুতি, সংজ্ঞাটা এইভাবে লেখো বি, লেখো লিমিট টি টেন্স টু জিরো, টি টেন্স টু জিরো, ডেল ডি, নিচে কত, ডেল টি। এটা কিসের, কিসের সংজ্ঞা, তাৎক্ষণিক, এটা দ্রুতির কিন্তু এল, সংখ্যা। দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতির সংজ্ঞা, এটা হচ্ছে এল লিমিট টি টেন্স টু জিরো। বুঝতে পারছো, এটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতির সংজ্ঞা আর কি। আর যদি তাৎক্ষণিক বেগ বলে তখন কি হবো, তখন হবে হচ্ছে তোমার এই, আচ্ছা বেগ দিলে হচ্ছে ভেক্টর রাশি, বেগ দিয়ে হচ্ছে ভেক্টরটা বুঝাইতে হবে, তখন এই দ্রুতির চিহ্ন উপরে একটা ভেক্টর চিহ্ন আসবে, লিমিটের জায়গায় লিমিটই থাকবো, টি টেন্স টু জিরো জায়গায় টি টেন্স টু জিরোই থাকবো। এর উপরেরটা ডি, ডি এর পরিবর্তে হবে এস, এস হচ্ছে একটা ভেক্টর রাশি মানে সরণ, আর নিচেরটা হচ্ছে টি। পুরোটা হচ্ছে বেগের ক্ষেত্রে তাৎক্ষণিক বেগ, যে সময়ের ব্যবধান যদি অতি ক্ষুদ্র হয়, নির্দিষ্ট, হ্যাঁ, অতি ক্ষুদ্র সময়ের ব্যবধানে সরণের হারকে, বুঝতে পারতেছো, বা সরণের পরিবর্তনকে কি বলে, তাৎক্ষণিক বেগ বলে। এটা হচ্ছে তাৎক্ষণিক বেগে, আর এটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতি মানে কি, খুব অল্প সময়ের ব্যবধানে বস্তুর অবস্থার যে পরিবর্তন ঘটে সেটাকে বলে তাৎক্ষণিক দ্রুতি বলে। দ্রুতির মাত্রা কি, এল টি ইনভার্স ওয়ান, এটা দেখাইছি। দ্রুতির একক কি, এম এস ইনভার্স ওয়ান। কেন, এল এর একক হচ্ছে মিটার, আর টি এর কত, সেকেন্ড, সেকেন্ড ইনভার্স টি দিয়ে যেহেতু ভাগ হইতেছে। আশা করি বুঝতে পারছো, কারো কি কোনো কনফিউশন আছে? হুম। না ভাইয়া। এখন আসো এই ভেক্টর এবং স্কেলার দিয়ে, আচ্ছা শেষ আরেকটু আছে, একটু বলে ফেলি। বলে দূরত্ব জিনিসটা হচ্ছে একটা স্কেলার, দূরত্ব জিনিসটা কি, স্কেলার। স্কেলার। হ্যাঁ, দূরত্ব জিনিসটা হচ্ছে স্কেলার, এটা মাথায় রাখো, যে দূরত্ব জিনিসটা হচ্ছে স্কেলার। তো সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, কারণ সরণের কি আছে, দিক আছে, দূরত্বের কি নাই, দিক নাই। দিক নাই। সরণ হচ্ছে ভেক্টর, দূরত্ব হচ্ছে হুবহু যে পথে গিয়েছে সে পথ। দূরত্ব জিনিসটা হচ্ছে হুবহু যে পথে গিয়েছে সে পথ। যেমন খেয়াল করো, একটা বস্তু এ থেকে বি, বি পথে গেছে, বি থেকে সি পথে গেছে, সি থেকে ডি পথে গেছে, তাহলে এ বি বি সি সি ডি, এটা হচ্ছে দূরত্ব। আর সরণ জিনিসটা কি, এ থেকে ডি, এই যে এ থেকে ডি তে গেছে, এই জিনিসটা হচ্ছে কি সরণ। আর সরণ হচ্ছে আদি ও শেষ বিন্দুর যোগফল। সরণ জিনিসটা কি, এটা হচ্ছে আদি বিন্দু এ, আর এটা কি শেষ বিন্দু, তাহলে এই দুইটার যোগফল কি, এডি। বুঝতে পারছো কিনা? হুম। হুম। তোর এটা বৃত্তের ক্ষেত্রে আমরা দেখাইছিলাম। আচ্ছা, এখানে একটা, একজন মনে করো কাফি এখানে দাঁড়ায় দৌড় দিছে, দৌড় দিয়ে কি করছে সে, দৌড় দিয়ে এইরকম একটা বৃত্তাকার পথ অতিক্রম করতে 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 সে যেখান থেকে শুরু করছিল এখানে এসে শেষ করছে। এখানে তার স্মরণ কত হয়েছে, শূন্য। এখানে তার স্মরণ হয়েছে শূন্য। বুঝতে পারছো, আদি ও শেষ হুম। বিন্দু যোগফল, তো আদি বিন্দু যেখানে আছিল শেষ বিন্দু এখানে আইছে, তাহলে এখানে স্মরণ হচ্ছে কি শূন্য, আর এখানে স্মরণ হচ্ছে কি এডি। বুঝতে পারছো? হুম। জি ভাইয়া। আর কিন্তু এখানে দূরত্ব কত, এ বি বি সি সিডি। সিডি। ওকে, দূরত্ব এবং সরণ জিনিসটা আশা করি ক্লিয়ার। এটা নিয়ে আর হুবহু যে পথে গিয়েছে সে পথ, আদি আর শেষ বিন্দু যোগফল। এখন খেয়াল করো ভেক্টর রাশি এবং স্কেলার রাশির কিছু মানে এক্সাম্পল এখানে বলছে, যেমন দূরত্বর ক্ষেত্রে কি বলছে, ডি 40 মিটার, দ্রুতি 30 মিটার পার সেকেন্ড, সময় সেকেন্ড, শক্তি, এগুলো হচ্ছে কি স্কেলার রাশি। আর সরণ, সরণ মানে কি, এটা দিক থাকবো কোন দিকে, 40 মিটার পূর্ব দিকে, দ্রুতি 30 মিটার উত্তর দিকে, সরি বেগ, বেগটা কি 30 মিটার পার সেকেন্ড, সেটা কি উত্তর দিকে। কিন্তু এখানে দেখো দ্রুতিও কিন্তু মিটারে পার সেকেন্ড, আবার বেগও কি মিটার পার সেকেন্ডে, কিন্তু বেগের ক্ষেত্রে কি আছে, একটা দিক আছে উত্তর দিকে। সরণ দেখো মিটার, আবার এখানে দূরত্ব কি
মিটার ওই সরণ ও মিটার দূরত্ব মিটার, কিন্তু সরণের ক্ষেত্রে কোন দিক আছে? ও পূর্ব দিকে। উত্তর দিক। পূর্ব দিকে, কিন্তু দূরত্বের ক্ষেত্রে কি দিক আছে? না। উত্তর দিক। না না, এটা দিক নেই। সময় দেখো 15 সেকেন্ড, এটার কোনো দিক নেই, সময়ের তো এমনি দিক নাই। বল হচ্ছে নিউটন, 100 নিউটন বল উপরের দিকে। হুম। শক্তি 2000 জুল, এটার কোনো দিক নাই। এটা ত্বরণ, নিচের দিকে। অভিকর্ষ ত্বরণ জি 9.8, সেটা হচ্ছে কি নিচের দিকে নিচের ডিরেকশন। দিকে। হ্যাঁ। তো ভেক্টর রাশিকে মোটা বোল্ড, আমরা বলছিলাম যে এরকম বোল্ড দিয়ে প্রকাশ করা যায়, তুমি বই লেখা আছে বোল্ড করে, এভাবে প্রকাশ করা যায়। অথবা এভাবে নর্মাল লিখে এটার উপর তীর চিহ্ন দেওয়া যায়, তীর চিহ্নটা এভাবে লিখে আবার উল্টা দিকে দেওয়া যায়। তারপর হচ্ছে যদি ডিরেকশন বোঝাতে আর কি, তারপর এটা নিচের দিকে দেওয়া যায়, অথবা উপর দিকে দেওয়া যায়, অথবা হচ্ছে এরকম একটা টুপির মতো চিহ্ন দেওয়া যায়। এই সবগুলোই কিসের উদাহরণ? ভেক্টর চিহ্নের উদাহরণ। বুঝতে পারছো? ভাই বোর্ডটা কি? এখন যে পড়েছেন এটা? উম, বুঝি না। বো, বর মানে বোর্ড। বোল্ড। ওকে, এই যে বোল্ড এখন মানে যে এ করলেন। মোটা করে যেটা লেখা আর কি, এটাকে বলে বোল্ড। হুম। বুঝতে পারছো? মোটা করে ভেক্টর লেখা যায়। আমরা নর্মালি কি এ লিখে ফেলি, কিন্তু এটাকে যখন মোটা করে লেখে তখন এটাকে বলা হয় ভেক্টর আর কি। ভেক্টরটা মোটা ও, করে লিখে প্রকাশ করা যায়। বুঝতে পারছো? হ্যাঁ। দেখো, যদি আমরা স্কেলার বের করতে চাই, আমরা যখন ভেক্টর আর স্কেলার ক্যালকুলেশন গুলো করবো, তখন যে জিনিসটা লাগবে আর কি, মনে করো একটা গাড়ি, খেয়াল করো, মনে করো এদিক দিয়ে গেছে মনে করো 80 কিলোমিটার, বুঝছো? এদিকে গেছে হচ্ছে 80 কিলোমিটার পূর্ব দিকে, ঠিক আছে? তারপরে সে আবার কি করছে, উত্তর উত্তর দিকে গেছে কত কিলোমিটার, মনে করো 70 কিলোমিটার। কত কিলোমিটার? 70 কিলোমিটার। 70 কিলোমিটার। তাহলে আমি যদি এটা মানে সরণটা বের করতে চাই, সে কতটুকু সরছে আর কি, তাহলে এটা কি হবে? সরণটা হচ্ছে ভেক্টর রাশি এদিকে, এদিকে। আমি যদি এটা মানে এটা যদি ভূমি হয়, এটা যদি কি হয় লম্ব হয়, তার 30 ডিগ্রি কোণে মনে করো আমি যদি তার সরণটা বের করি, তাহলে এটা এই যে উ বি, মনে করো এটা যে বি বিন্দু আর কি, সাপোজ উ বিটা যদি আমি বের করতে চাই, তাহলে সেটা কি হবে? এই উ ই স্কোয়ার প্লাস ইবি স্কোয়ার। বুঝতে পারছো? মানে ও ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। বুঝছো? তো এখান থেকে কি করতে পারবো আমরা? এটা বের করতে পারবো আর কি। আর কোনটাও বের করা যায়, এটা আমরা পরের ক্লাসটাতে দেখাবো কেমনে বের করতে হয় আর কি। তো এটা জাস্ট এই যে ভেক্টরের যে যুগ, মানে ভেক্টর উবি সরণটা যদি আমি বের করতে চাই, তাহলে কি আমি নর্মাল যুগ 80 কিলোমিটার যুগ 70 কিলোমিটার এভাবে কি বের করতে পারবো? না। খেয়াল করছো আমাকে কি করে বের করতে হইতেছে? নর্মাল বীজগণিতিক যে যুগ, এই নিয়মে কিন্তু বের করা যাচ্ছে না। আমাকে কেমনে বের করতে হইতেছে? এরকম ভেক্টর রশ্মি দিক আইকা ত্রিভুজ আইকা সমকোণী ত্রিভুজ আইকা এইভাবে বের করতে হইতেছে। বুঝতে পারছো কিনা? যে আমি নর্মালি সরণ উ বিটা আমি বের করতে পারতেছি না। এটা তো আমার আদি বিন্দু উ, তারপরে গেছে ই বিন্দুতে, তারপরে থামছে গিয়া কি বি বিন্দুতে, তাহলে শেষ বিন্দু হচ্ছে বি। কিন্তু আমি এটা কিভাবে বের করতে পারতেছি না? যোগ বিয়োগ করে বের করতে পারতেছি না। ভেক্টর রাশির নিয়মে আমাকে কি করতে হইতেছে? যোগ বিয়োগ করতে হইতেছে। এটা ভেক্টরের ত্রিভুজ সূত্রের মাধ্যমে করা হচ্ছে আর কি। এটা দরকার না ত্রিভুজ সূত্র কি জানা, বলতেছি আর কি। এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে পর্যন্ত যেগুলো পড়াইছি এটা একটু দেখো বাসায়, উদাহরণগুলো, সংজ্ঞাগুলো, পার্থক্যগুলো। পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা আরো বিস্তারিত পড়বো আর কি। কারো কি কোনো কোশ্চেন আছে? না ভাইয়া।